আপু, আপনি আমাকে এখানে ডেকে পাঠালেন কেন? তোমার সাথে আমার কথা আছে আরিয়ান। জি আপু, তাড়াতাড়ি বলেন। বাড়িতে অনেক কাজ আছে, বিয়ের জন্য অনেক ব্যস্ত আছি। আমি তোমার ভাইয়াকে বিয়ে করতে পারবো না আরিয়ান। আমি একটা ছেলেকে ভালোবাসি। কি বলছেন আপু? আপনি এসব, আজ বাদে কাল আপনাদের বিয়ে, আর আপনি এখন এসব কথা বলছেন? আমি জানি আমি হয়তো অনেক দেরি করে ফেলেছি, কিন্তু এর আগে আমি বলার কোনো সুযোগ পাইনি। আমি তোমার ভাইয়ের সাথেও কথা বলতে চেয়েছি, কিন্তু উনি আমার কথা শুনতে রাজি না। আমি কি করব এখন বলো? কিন্তু আপু, এখন কিভাবে বিয়েটা ভাঙা সম্ভব? সকল আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়ে গেছে। আজ সন্ধ্যায় গায়ে হলুদ, কালকে বিয়ে। এই মুহূর্তে কিভাবে বিয়েটা ভাঙতে পারি আপনি বলুন? সমাজে তো আমাদের একটা মান সম্মান আছে। আমি বুঝতে পারছি আরিয়ান, কিন্তু আমার কিছুই করার নেই। আমি 2 বছর ধরে একটা রিলেশনে আছি। আমি কি করে এখন তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করব? আমি আমাদের বাড়ির লোকদেরও বোঝানোর চেষ্টা করেছি অনেক, কিন্তু তারা আমার কোনো কথা শুনতে রাজি না। এইদিকে তোমার ভাইয়ের সাথেও কথা বলতে পারি নাই। সেজন্য আমি বাধ্য হয়ে তোমাকে ডাকলাম। তুমি নিশ্চয়ই বুঝবে আমার কথাগুলো। আমি সবই বুঝতে পারছি আপু, কিন্তু এই মুহূর্তে আমি কি করতে পারি? আর আমি আমার পরিবারের লোকদেরকে কি বলে বোঝাবো? তারা কিছুতেই এটা মানবে না। আপনার বাবার সাথে তো আমার বাবার অনেক আগে থেকেই বন্ধুত্ব, এমনকি তাদের সকল বিজনেস ক্লায়েন্ট পর্যন্ত বিয়ের খবর জানে। এই মুহূর্তে বিয়ে কিভাবে ভাঙবো? আমি কিছু জানি না আরিয়ান। তোমাকে আমার এই কথাটা রাখতেই হবে। আমি অনেক বিশ্বাস করে তোমাকে কথাটা জানালাম। দেখছি আপু, কি করা যায়। অহনা আরিয়ানকে একটা কফি শপে ডেকেছিল। সে তার কথাগুলো কাউকেই বোঝাতে পারছিল না। সে তার বাবা মাকেও বলেছে এই বিষয়ে, কিন্তু তারা কেউ তার কথাই পাত্তা দিচ্ছিল না। সে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে সে আরিয়ানকে কল করেছে। সে জানে আজ তার হলুদ, কালকে বিয়ে। এই অবস্থায় এসব কথা বলা মোটো উচিত নয়, কিন্তু তার আর কিছুই করার ছিল না। সে তার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসে। আরিয়ান কফি শপ থেকে বেরিয়ে গিয়েছে। অহনা সেদিক পানে তাকিয়ে রইল, তারপর সেও বেরিয়ে গেল। সন্ধ্যায় চারপাশে আলোয় ঝলমল করছে। আত্মীয় স্বজনরা এদিক ওদিক ছোটাছুটি করছে। পিচ্ছি পোলাপানদের মধ্যে দেখা যাচ্ছে আনন্দের ঝিলিক। সবাই কি যে খুশি। আরিয়ান তার ভাইকে খুঁজছে, কোথায় গেল কে জানে। আরিয়ান অনেক খোঁজাখুঁজি করার পর তার ভাইকে ছাদে পেল। তার ভাই ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমি তোমাকে বলেছি আমি সবটা ম্যানেজ করে নেব। কি ম্যানেজ করবা তুমি? কাল তোমাদের বিয়ে আয়ান, আর আজ তুমি বলছো সবটা ম্যানেজ করবে। কিভাবে কি করবে আমাকে বলো? কাল রাতে ফোন দিয়ে বলবে যে আমার বিয়ে হয়ে গেছে। আমার আর কিছু করার নেই। তুমি আমাকে ভুল বুঝছো শ্রেয়া। আমি কিছু একটা করব, তুমি বিশ্বাস করো। তুমি কিচ্ছু করতে পারবে না আয়ান। তোমার বাবা যা বলবে তুমি তাই শুনবে। তুমি তো বাবার কথা ছাড়া এক পাও নড়ো না। তুমি বুঝতে পারছো না শ্রেয়া, এই বিয়ের সাথে আমার বাবার মান সম্মান জড়িয়ে আছে। তাদের প্রতিটা অফিস কলিগ পর্যন্ত জানে এই খবর। আমি এখন হুট করে কিভাবে বিয়েটা ভেঙে দিব? তোমার বিয়ে ভাঙতে হবে না, তুমি বিয়েটা করে ফেলো। আমাকে আর কখনোই ফোন দিও না তুমি। এই বলে সিয়া রেগে ফোনটা কেটে দিল। তার প্রচুর রাগ লাগছে। আরিয়ান তার ভাইয়ের কথা সম্পূর্ণ না শুনলেও সে বুঝতে পারল তার ভাইয়ের কারোর সাথে কোনো কথা কাটাকাটি হচ্ছিল, কিন্তু কী নিয়ে কথা হচ্ছিল সেটা সে বুঝতে পারল না। সে এগিয়ে গেল তার ভাইয়ের দিকে, তারপর তার কাঁধে হাত রাখলো। আয়ান চমকে উঠল, তারপর পিছনে তাকিয়ে আরিয়ানকে দেখে একটা কিরে তুই এখানে? হ্যাঁ ভাইয়া, কখন থেকে তোমাকে খুঁজছি, কোথাও পাচ্ছিলাম না, তাই ভাবলাম ছাদে এসে দেখি। আমাকে এত খুঁজছিস কেন? তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে ভাইয়া, কথাটা এখনই বলতে হবে। হ্যাঁ বল, কি বলবি তাড়াতাড়ি বল। আসলে ভাইয়া, অহনা আপু। আর কিছু বলতে পারল না আরিয়ান। তাদের সমস্ত কাজিনরা চলে আসলো ছাদে। হলুদের সময় হয়ে গেছে, তাই তারা আয়ানকে নিতে এসেছে। এক কাজিন বলল, কি ভাই, এখানেই কি সারা রাত গল্প করবে? এখন তো হলুদ দিতে হবে। তোরা যা, আমার ভাইয়ের সাথে কিছু কথা আছে। কথা পরে বলো ভাই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর একটু দেরি হলে ছোট পোলাপানগুলো ঘুমিয়ে পড়বে। তাড়াতাড়ি চলো তো আয়ান ভাই। এই বলে তারা আয়ানের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়ানও আর কিছু বলল না। তার কাজিন তাকে টেনে নিয়ে গেল হলুদের আসরে। সবে মিলে তাকে হলুদ ছোঁয়াতে লাগলো। নাচ গান, হলুদ ছোঁয়ানো, এভাবে রাত 12টা বেজে গেল। ছোট বাচ্চারা কখন ঘুমিয়ে পড়েছে, এখন তো বড়দের ঘুমানোর পালা।
কারণ আবার কাল সকাল সকাল উঠতে হবে এই ভেবে যে যার মতো চলে গেল ঘুমাতে। আরিয়ান রুমে শুয়ে তার ফোনটা হাতে নিল, তারপর ফোনে কিছু একটা করলো, তারপর সে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। সকাল থেকেই বিয়ে বাড়িতে তোড়জোড় লেগে আছে। কে কি করবে, কে কোন ড্রেস পরবে, এসব নিয়েই সবাই ব্যস্ত। আত্মীয় স্বজনদের আনন্দ মেলা বইছে। কাজিন মহল আজ অনেক খুশি। সবাই রেডি হচ্ছে বরযাত্রী যাওয়ার জন্য। আরিয়ানের এর মধ্যে ভাইয়ের কাছে যাওয়ার সুযোগ হয়নি, সে চেষ্টা করেনি তা না, অনেকবার চেষ্টা করেছে আয়নের কাছে যেতে, কিন্তু কোনো না কোনোভাবে আটকে গেছে। আর কিছুক্ষণের মধ্যে বরযাত্রী যেতে হবে। সবাই আয়নকে খুঁজছে, কিন্তু সারা বাড়িতে আয়নকে কোথাও পাওয়া গেল না। সবার মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা গেল। আরিয়ানও খুঁজতে লাগলো সারা বাড়ি, কিন্তু তাও তাকে পাওয়া গেল না। সবাই ভাবলো হয়তো সে বাইরে কোথাও গেছে, কিন্তু আরও 2 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও আয়ান বাড়িতে আসলো না। এবার আরিয়ানের বাবা খুব চিন্তায় পড়ে গেল। ছেলে কাউকে না জানিয়ে কোথায় গেল? তিনি আরিয়ানকে ডাকলেন। আরিয়ান, আয়ান কোথায়? আমি তো জানি না বাবা। ভাইয়া কোথায় গেছে? তাড়াতাড়ি ফোন দাও আয়ানকে। এদিকে আমার বন্ধু কয়েকবার ফোন দিয়ে ফেলেছে। আমি অনেকবার ফোন দিয়েছি বাবা, কিন্তু ফোন তো বন্ধ বলছে। কি বলছো এসব? কোথায় যেতে পারে? আমি তো জানি না বাবা, ও আমাকে কিছু বলে যায়নি। এমন তো নয় বাবা, ভাইয়া বিয়েটাই রাজি ছিল না, তাই হয়তো কোথায় চলে গেছে। কি যা তা বলছো এসব? বিয়েতে রাজি ছিল না, আমাকে বললেই পারতো। এভাবে বাড়ি ছেড়ে চলে গিয়ে আমার মান সম্মান নষ্ট করা কি দরকার? এরকম যদি হয় আমার বন্ধুর সামনে আমি মুখ দেখাবো কিভাবে? যা হবার তা হয়ে গেছে বাবা, তুমি বরং তোমার বন্ধুকে ফোন করে না করে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আরিয়ান? একটা মেয়ে বিয়ের আসরে অপেক্ষা করছে, আর আমি এখন বলবো বিয়েটা হবে না? কখনো হতে পারে না। বিয়ে আজই হবে, এই মুহূর্তে হবে। কিন্তু বাবা, ভাইয়াকে তো পাওয়া যাচ্ছে না। আয়ানকে পাওয়া যাক না যাক, বিয়ে আজই হবে। কিন্তু বাবা, সেটা কিভাবে? তুমি করবে অহনাকে বিয়ে। আরিয়ানের মাথায় বাজ পড়ল। কি বলছে তার বাবা এসব? সে বিয়ে করবে মানে কি? আর তাছাড়া অহনা তো নিজে বিয়েটা করতে চায় না। তার তো একটা ছেলের সাথে 2 বছরের সম্পর্ক আছে। তাহলে সে কিভাবে তাকে বিয়ে করবে? আর তাছাড়া আরিয়ানের নিজের তো গার্লফ্রেন্ড আছে। না না, এটা কিছুতেই হতে পারে না। সে তার বাবাকে বোঝাতে চেয়ে বলল। এসব তুমি কি বলছো বাবা? আমি কেন বিয়ে করতে যাব? আর আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? তাছাড়া অহনা আপু আমার থেকে সিনিয়র, আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। তো তুমি কি চাও? তোমার ভাইয়ের মতো তুমিও আমার মান সম্মান নষ্ট করে দাও? তোমার ভাই যেমন সবার সামনে আমার মান সম্মান নষ্ট করে দিয়ে পালিয়ে গেছে, তুমিও নিশ্চয়ই সেটাই চাও? তাহলে একটা কথা শুনে রাখো, সম্মান হারিয়ে আমি কখনোই বেঁচে থাকতে পারবো না। এর থেকে আমার মৃত্যুই শ্রেয়। আরিয়ান আঁতকে উঠল তার বাবার কথা শুনে। তার বাবা কি বলছে এসব? সে তার বাবাকে বোঝাতে চেয়ে বলল। কি বলছো বাবা তুমি এসব? সামান্য একটা কারণে তুমি এসব বলতে পারো না? কোনটাকে তুমি সামান্য বলছো আরিয়ান? এক জায়গায় একটা মেয়ে কনে সেজে বসে আছে, কারো জন্য অপেক্ষা করছে, বাড়ি ভর্তি লোকজন, আত্মীয় স্বজন। এখন যদি বিয়েটা ভেঙে যায়, মেয়েটা সবার সামনে কতটা ছোট হবে তুমি ভাবতে পারছো? আমার বন্ধু কিভাবে মানুষের সামনে মুখ দেখাবে সেটা তো একবারও তোমরা ভাবছো না? তাই বলে আমাকে এখন বিয়ে করতে হবে বাবা? করতে হবে মানে করতেই হবে, এটাই আমার শেষ কথা। রাত ঘনিয়ে আসছে। অহনা ভেবেছিল আরিয়ান হয়তো কিছু করতে পারবে, কিন্তু না, তা আর হলো কই। শেষ পর্যন্ত বিয়েটা তাকেই করতে হলো। সে বিরক্তি নিয়ে বসে আছে বাসর ঘরে। আরিয়ান রুমে আসতে চাচ্ছিল না, কিন্তু তার কাজিন মহল তাকে ঠেলাঠেলি করে রুমে পাঠিয়ে দিল। আরিয়ান জানে না এখন সে কি পরিস্থিতিতে পড়বে, কিন্তু ভয়ঙ্কর কিছু যে ঘটতে যাচ্ছে সেটা ভালোই বুঝতে পারছে। আরিয়ানকে দেখে অহনা উঠে দাঁড়ালো, তারপর বলল। কি ব্যাপার আরিয়ান, তুমি এখানে কেন? আসলে মানে আপু, মানে না মানে মানে করছো এসব? তোমাকে বলেছিলাম বিয়েটা ভেঙে দিতে, তা তো পারলে না। জি আপু, আমি চেষ্টা করেছিলাম। আমি তো আমার ভাইয়ের সাথে কথা বলার সুযোগই পাইনি। শেষ পর্যন্ত বিয়েটা হয়ে গেল, কিন্তু তুমি এখানে কেন? আসলে আপু,
আমার সাথেই আপনার বিয়ে হয়েছে। এ কথা শোনার পর অহনা মনে হয় আকাশ থেকে পড়লো। আরিয়ান এসব পাগলের মতো কি উল্টাপাল্টা বলছে। সে তো বিয়েটা ভাঙতে বলেছিল, তার নিজের তো বিয়েটা করে নিতে বলেনি, তাহলে এসব কি? অহনা অবাক হয়ে জিজ্ঞেস করলো। কী সব বলছো আরিয়ান? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? না আপু, আমি সত্যি বলছি। ভাইয়া বিয়েটা না করে পালিয়ে গেছে, শেষ পর্যন্ত আমাকেই বিয়েটা করতে হয়েছে। আমার কিছু করার ছিল না আপু, বাবা আমাকে বাধ্য করেছে বিয়েটা করতে। অহনা ধপ করে বসে বলল, কি হচ্ছে কি? তার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এগুলো মনে হচ্ছে কোনো সিনেমার কাহিনী, কিন্তু আসলে না, এগুলো তার বাস্তব জীবনের কাহিনী। সিনেমা থেকে কোনো অংশে কম নয়। অহনা কিছুক্ষণ বসে থাকলো, তারপর উঠে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, শোনো আরিয়ান, আমি তোমাকে আগেও বলেছি আমি একটা ছেলেকে 2 বছর যাবৎ ভালোবাসি। তাই আমার পক্ষে কিছুতেই বিয়েটা মেনে নেওয়া সম্ভব নয়। আশা করি তুমি বুঝতে পারছো আমার কথাগুলো। আসলে আপু, আমিও একটা মেয়েকে ভালোবাসি, তাই আপনার ভয়ের কোনো কারণ নেই। আমি আপনাকে বিরক্ত করব না, নিজের মতোই থাকতে পারেন। অহনা কিছুক্ষণ আরিয়ানের দিকে ভুরকুচকে তাকিয়ে থাকলো, তারপর একটা হাসি দিয়ে বলল, এইটুকু ছেলে আবার প্রেম করো? ভালো ভালো। এভাবে লজ্জা দিবেন না আপু, আমি কিন্তু অতটাও ছোট নই। সবেমাত্র ভার্সিটিতে পড়ো, কতই আর বড় হয়েছো। আমার কাছে তো একদম পিচ্চি লাগে। কোন দিক থেকে আমাকে পিচ্ছি লাগে বলেন তো আপু? আর তাছাড়া ভুলে যাবেন না, আমি কিন্তু এখন বিবাহিত। পিচ্ছি হলে নিশ্চয়ই আমার বিয়ে হতো না। অহনা আরিয়ানের কথা শুনে অবাক। এইটুকু না ছেলে আবার বলে কিনা সে বড়। অহনা আর কিছু বলে না, বাথরুম থেকে ফ্রেশ হয়ে এলো, তারপর বিছানার এক পাশে শুয়ে বলল, আমি এই পাশে শুয়ে পড়ছি, তুমি ওই পাশে শুয়ে পড়ো। আর মাঝখানে একটা কোলবালিশ দিয়ে দিচ্ছি। খবরদার বলে দিচ্ছি এই পাশে আসবে না। নো টেনশন আপু, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আপনাকে ডিস্টার্ব করব না। অহনা শুয়ে শুয়ে ফোনে কিছু একটা করতে লাগলো। আরিয়ানও খাটের এক পাশে শুয়ে ফোন স্ক্রল করতে লাগলো। দুজনের ঠোঁটের কোণায় আলাদা হাসি দেখা গেল। বোঝা গেল না এই হাসির কারণ কি, কিন্তু তারা যে দুজনেই কোনো কারণে খুশি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। সকালে মিষ্টি রোদের আলোয় পিটপিট করে চোখ খুলল অহনা। চোখ খুলতে সে চমকে গেল। আরিয়ান তাকে জড়িয়ে ধরে আছে। সে হঠাৎ নড়াচড়া শুরু করলো। সে নড়াচড়া করতে আরিয়ান তাকে আরেকটু কাছে টেনে নিল, তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে দিল। অহনা কেঁপে উঠল, তার পায়ের তলা শিরশির করে উঠল। সে আরিয়ানকে সরাতে চেষ্টা করলো, কিন্তু আরিয়ান শুনল না। অহনার গলায় পরপর কয়েকটা চুমু দিয়ে দিল। অহনা এবার রেগে ধাক্কা দিল আরিয়ানকে। এবার আরিয়ানের ঘুম ভেঙে গেল। সে চোখ খুলতেই দেখতে পেল সে অহনাকে জড়িয়ে ধরে আছে। সে তাড়াতাড়ি করে অহনাকে ছেড়ে উঠে বসলো, তারপর মুখটা করুণ করে বলল, সরি আপু, আমি বুঝতে পারিনি ঘুমের মধ্যে কখন যে আপনার কাছে চলে এসেছি। সরি আপু। শোনো আরিয়ান, আমি তোমাকে আগেও বলেছি আমি একটা ছেলেকে ভালোবাসি। তাই আমার কাছ থেকে যত দূরে থাকবে ততই তোমার ভালো। জি আপু, বুঝতে পেরেছি, আর হবে না। অহনা রেগে ফ্রেশ হতে চলে গেল। আরিয়ান তার ফোনে মেসেজ টাইপ করতে লাগলো। খুব তাড়াতাড়ি আমি তোমাকে নিজের করে নেব জান, আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। তারপর ফোনটা রেখে বেলকনিতে চলে গেল। সকালবেলা সবাই নাস্তার টেবিলে। সকালে সবাই নাস্তার টেবিলে বসেছে। টেবিলে বিরিয়ানি, পরোটা, ডিম ভাজি, স্যুপ, ফল সব কিছুই সাজানো, কিন্তু খাওয়ার আনন্দ যেন নেই। বাড়ির পরিবেশ এখনও টানটান। আত্মীয় স্বজনরা ফিস করে কথা বলছে। ঠিক তখনই আরিয়ানের মা অহনার দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, দেখো মা, আমাদের বড় ছেলে তোমাকে বিয়ে না করে চলে গেছে। তার জন্য আমরা খুবই দুঃখিত। তুমি হয়তো অনেক কষ্ট পেয়েছো। বিশ্বাস করো, এটা আমাদেরও ইচ্ছা ছিল না। অহনা চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। তার হাতের চামচ থেমে গেছে মাঝপথে। তোমার কাছে আমরা হাত জোর করে ক্ষমা চাইছি মা। জানি এভাবে হুট করে ছোট ছেলেকে দিয়ে বিয়ে দেওয়া ঠিক হয়নি, কিন্তু আমাদের মান সম্মানের কথা ছিল। তুমি আরিয়ানের সাথে একটু মানিয়ে নাও। টেবিলে থমথমে নীরবতা নেমে এলো। আত্মীয়রা কারো চোখে বিস্ময়, কারো মুখে অস্বস্তি। সবই ভাগ্যের খেলা। এখন তোমরা দুজন একসাথে থাকো, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মেয়েটা যদি মানিয়ে নেয় তাহলে আর ঝামেলা থাকবে না। অহনা কিছুই বলল না। তার চোখে অস্বস্তি, রাগ আর ক্লান্তি একসাথে ভেসে উঠেছে।
আরিয়ানও মাথা নিচু করে বসে আছে, যেন কিছু বলার সাহস পাচ্ছে না। চারপাশে নাস্তার গন্ধ, কিন্তু কারোর মনেই খাবারের স্বাদ নেই। নাস্তা শেষ করে অহনা ভাব নিয়ে রুমের দিকে এগোলো। ধীরে ধীরে রুমের দরজা চাপিয়ে দিল। বাইরে কোলাহল থেকে একটু দূরে যেতে চাইল। সে ফোন খুলে বন্ধু ময়নাকে ডায়াল করলো। ময়না, শুনছিস? তুই ওর কোনো খোঁজ পেলি? না, খোঁজ খবর কোনোটাই পাইনি। এখনো তোর ফোন অফ। তুমি কেন এখনো ওর পিছনে পড়ে আছো অহনা? আমি জানি না, আমি আর মানুষটাকে ছেড়ে দিতে পারছি না ময়না। কি বলছিস? তোর তো বিয়ে হয়ে গেছে, এখন ওর কথা মনে রাখার কি দরকার? সব ভুলে নতুন করে শুরু কর না আবার। আমি জানি না কিভাবে কি করব ময়না। আল্লাহ সব জানেন ময়না, কিন্তু আমি তাকে ভালোবাসি। কেমনে পাবো? কিভাবে এত সহজে বলছো ভালোবাসি? ও তো চলে গেছে অহনা। তুমি কি একটা জীবনের মর্যাদা, নিজের সম্মান ভেবে দেখেছো? আমি জানি না কেমন করে হৃদয়ে বলে যাচ্ছে, আমি নিজের ইচ্ছার বাইরে। ময়না, আমি কিছুতেই তাকে ছেড়ে যেতে পারি না। ময়নার কণ্ঠে মিশে আছে এক ফোঁটা কঠোরতা আর ভয়। সে জানে অহনার সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে, অথচ অহনার কথা কানে এসে গিয়ে থেমে থাকে। তার হৃদয়ে একটাই ঢেউ, ভালোবাসা। ফোনটা ধরে দুজনেই সময়টা অলসভাবে ধরে রাখলো, পরস্পরের নিজের নিজের ভয় অনুভূতি ছুঁয়ে। ওদের কথার মাঝে আরিয়ান ঘরে ঢুকলো। অহনা আরিয়ানকে দেখে কল কেটে দিল। বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলেন বুঝি? হ্যাঁ, বলছিলাম। তাতে তোমার কি? আমার কিছুই না, কিন্তু এইভাবে কথা বললে যখন তখন যে কেউ শুনে ফেলতে পারে, তখন আপনিই বিপদে পড়বেন। পড়লে পড়বো, তোমার এত কিছু ভাবতে হবে না। আরিয়ান বলল। আরিয়ান আর কিছু বলল না, রেডি হয়ে ভার্সিটিতে চলে গেল। তাকে দেখে তার বন্ধুরা এগিয়ে আসলো, আর এক বন্ধু বলল, কিরে, ভাইয়ের বিয়ে খেয়ে মোটা হয়ে গেছি দেখছি। দূর শালা, ভাইয়ের বিয়ে করাতে গিয়ে নিজেই বিয়ে করে ফেলেছি। কি বলিস এসব যাতা? হ্যাঁ রে ভাই, সত্যি বলছি। আমার হবু ভাবি এখন আমার বউ। তারপর আরিয়ান এক এক করে সব ঘটনা খুলে বলল। বন্ধুরা সবটা শুনে হা হয়ে গেল। আরিয়ান তার বন্ধুকে বলল, কি রে, আমার সিমটা তুলতে পেরেছিস? আরে ভাই আর বলিস না, সিমটা তুলতে গিয়ে আমার জীবন শেষ। এরকম ভুল কেউ জীবনে করে? কাকে না কাকে দিয়ে সিম রেজিস্ট্রি করে তুলেছিস, সেটা ভুলে গেছিস? সেই কত খুঁজে খুঁজে সেই লোকটাকে বের করলাম, তারপরে কত কাঠখড় পুড়িয়ে ওটা তুলতে পেরেছি। আরে আমি কি করব বলতো ভাই, বাড়িতে তখন ফোন কিনতে দিচ্ছিল না। গোপনে যাও বা একটা ফোন কিনলাম, সিম ছাড়া তো আর ফোন ব্যবহার করা যাবে না। আর তখন আমার 18 হয়নি, তাই ভোটার আইডি কার্ড হয়নি, সেজন্য নিজের আইডি দিয়ে সিম তুলতে পারি নাই। পাশে একটা লোক ছিল, তাকে কত রিকোয়েস্ট করে সিমটা কিনেছিলাম। কে জানতো যে সিমটা নষ্ট হয়ে যাবে? সিম তুলতে যে আবার তাকেই লাগবে সেটা আমার জানা ছিল না। আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। এই নে তোর সিম, এবার যা খুশ কর। আর নতুন সিম দিয়ে তুই কথা বলতে পেরেছিস প্রেমিকার সাথে? না রে ভাই, আজ কয়েকদিন যাবৎ মেসেজ দিয়ে যাচ্ছি, আজ পর্যন্ত একটাও রিপ্লাই পেলাম না। আমিও পরিচয় দেই নাই, হয়তো অন্য কেউ ভেবেছে, হয়তো রিপ্লাই দেয়নি। কি আজব প্রেম রে ভাই। আমি বলি কি, এখন এসব বাদ দে। তোর যেহেতু বিয়ে হয়ে গেছে, তাহলে বউ নিয়ে সংসার কর। আরে কি যে বলিস, অহনা আপুর একটা ছেলের সাথে রিলেশন আছে, তাও আবার 2 বছরের। সে আমাকে কিছুতেই মেনে নিবে না। কি বলিস ভাই তুই? একই কেস দেখছি। আচ্ছা দেখ, যা ভালো বুঝিস তাই কর। তারা আরও অনেক আলোচনা করতে লাগলো। পড়াশোনার কথা, পড়াশোনার বাইরে আরও নানান ধরনের কথাবার্তা চলতে থাকলো। এরই মাঝে আরিয়ানের বাবা তাকে কল দিল। আরিয়ান তার বাবার নাম্বার দেখে একটু অবাক হলো, কারণ তার বাবা খুব প্রয়োজন ছাড়া ভার্সিটির টাইমে তাকে কল দেয় না। তাহলে আজ হঠাৎ ফোনটা রিসিভ করলো, তারপর সালাম দিয়ে বলল, হঠাৎ এই টাইমে কল দিলে কেন বাবা? কোথায় তুমি আরিয়ান? জি আমি তো ভার্সিটিতে বাবা। তুমি এখন ভার্সিটিতে কি করছো? তুমি জানো না আজ তোমাদের রিসেপশন? আরিয়ান একটু থতমত খেলো। সে তো ভুলেই গেছিল তার বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পরের দিন যে রিসেপশন হয় এটা তার মাথায় ছিল না। সে তার বাবাকে বলল, আবার এসব রিসেপশনের কি দরকার বাবা? অবশ্যই দরকার আছে, বিয়ে হয়েছে আর রিসেপশন হবে না? এত কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। এই বলে
তিনি ফোন কেটে দিলেন। আরিয়ানের বন্ধু পাশ থেকে শব্দ শুনতে পেল, তাই সে বলল, তাড়াতাড়ি যা বন্ধু, তুই প্রেজেন্ট না থাকলে তোর বাবারই মান সম্মান নষ্ট হবে। আরিয়ান আর কথা বাড়ালো না, ক্লাস না করে ফিরে গেল বাড়ির উদ্দেশ্যে। রিসেপশন হলে চারিদিকে লাইটে ঝলমল করছে। টেবিল ভরে রাখা ফুল আর মোমবাতির সাজে পুরো হলটা রাজপ্রাসাদের মতো লাগছে। অতিথিদের ভিড়ে চারিদিক সরগরম, হাসাহাসি, কথাবার্তা আর কোলাহলে মুখর। অহনা সোনালি কাজ করা লেহেঙ্গা পরে সবার সামনে এসে দাঁড়িয়েছে। চেহারায় রাজকীয় গাম্ভীর্য, কিন্তু ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব। কেউ বুঝতেও পারছে না ওর মনটা কি ভীষণ অশান্ত। অন্যদিকে আরিয়ান শেরাওনি পরে মঞ্চে দাঁড়িয়ে, ঠোঁটে সেই দুষ্টু মিষ্টি হাসি, অথচ তার চোখে একটু সিরিয়াসনেসও মিশে আছে। চারিদিকের অতিথির চোখ তার দিকে, কিন্তু সে শুধু একবার অহনার দিকে তাকাতে চাইছে। মঞ্চে দুজন বসতেই ফটোগ্রাফার এগিয়ে এলো। স্যার, ম্যাম, একটু কাছাকাছি বসবেন, হাসবেন প্লিজ। অহনা ঠোঁট শক্ত করে বসে থাকলো। আরিয়ান হালকে হেসে কানে ফিসফিস করলো, আপু একটু হাসেন না, যাতে ছবি নষ্ট না হয়। তুমি তোমার নাটক চালাও, আমার অভিনয়ের দরকার নেই। আরিয়ান কষ্ট পেল, বাইরে তা প্রকাশ করলো না। সামনের দিকে মুখ ঘুরিয়ে বলল, যেটা হোক আপু, আজকে তো রিসেপশন, মানুষজন হাসি খুশি দেখতে চায়। এদিকে চারপাশের অতিথিরা নানা মন্তব্য করছে। বউবর কত সুন্দর মানিয়েছে, মেয়েটা একটু সিরিয়াস মনে হচ্ছে। অহনা ভেতরে ভেতরে বিরক্ত হলো, মুখে কিছু বলল না। মাঝে মাঝে তার চোখ চলে যাচ্ছিল গেটের দিকে। মনে মনে প্রার্থনা করছিল, হয়তো আজ কোনো খবর আসবে, হয়তো সে আসবে। কিন্তু বাস্তবতায় শুধু চারপাশের কোলাহল আর আরিয়ানের উপস্থিতি তাকে আঘাত দিচ্ছিল বারবার। রিসেপশনের পর রাত বেশ হয়েছে। অতিথিদের বিদায় জানিয়ে অবশেষে আরিয়ান আর অহনা দুজনকেই অহনার বাবার গাড়ি করে বাড়ি নিয়ে এলো। বাড়ি আলোকসজ্জায় ঝলমল করছে। গেটে ঢুকতেই আত্মীয় স্বজনের হাসি মুখে তাদের স্বাগত জানালো। কারোর হাতে মিষ্টি, কারোর হাতে আতর ফুল। অহনার মা এগিয়ে এসে আরিয়ানকে বলল, বাবা, অনেক ক্লান্ত হয়ে গেছো নিশ্চয়ই, এসো আগে হাত মুখ ধুয়ে নাও। জি আন্টি, কোনো কষ্ট হয়নি, আপনাদের আপ্যায়নে সব কষ্ট ভুলে যাচ্ছি। বাড়ির ভেতরে ঢুকতেই টেবিল ভরে দেওয়া হলো নানান রকমের খাবারে। বিরিয়ানি, কাবাব, ফিরনি, জর্দা, যা যা কল্পনা করা যায় সব সাজানো। অহনার খালা চাচিরা ফিসফিস করতে লাগলো, জামাই তো ভদ্র ছেলে মানুষ মনে হচ্ছে। অহনার সাথে ভালোই মানিয়েছে। অহনা চুপচাপ বসে রইল, মাঝে মাঝে মায়ের দিকে তাকাচ্ছিল, আবার চোখ ফিরিয়ে নিচ্ছিল। তার অভিমানী মুখটাকেও বুঝতে পারল না, কিন্তু আরিয়ান বুঝছিল। খাওয়া দাওয়ার সময় আরিয়ান মিষ্টি গলায় সবার সাথে কথা বলল। অহনার বাবা মা খুশি হয়ে বারবার বলছিলেন, জামাই বাবা, এটা নিজের বাড়ি মনে করে থেকো, কোনো সংকোচ করো না। আরিয়ানও ভদ্রতা রেখে উত্তর দিল, কিন্তু চোখে মুখে সে শুধু অহনার দিকেই খুঁজছিল এক ফোঁটা স্বীকৃতি। অহনা খাবার খেলো, একবারও আরিয়ানের দিকে তাকালো না। মনে হচ্ছিল তার চারপাশের কোলাহল যেন কোনো কিছুর অংশ না, সে নিজের জগতে বন্দী। অহনা ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। চারিদিক নিস্তব্ধ, কিন্তু তার বুকের ভেতর ধপধপ শব্দ। সাজগোজ খুলে রাখার আগে ফোনটা হাতে তুলে নিল, কিছুক্ষণ দ্বিধা করলো, তারপর বান্ধবীকে কল দিল। হ্যালো অহনা, কি করছিস? কিরে, তুই কোনো খবর পেলি? সারাদিন তো কিছু বলতে পারলি না। শোন, আজ একটা ভালো খবর আছে। ওর ফোন আমি খোলা পেয়েছিলাম। সত্যি বলছিস? হ্যাঁ রে, তুই একবার নক করে দেখ, হয়তো রিসিভ করবে। অহনার ঠোঁটে হালকা হাসি ফুটল। এতদিনের অস্থিরতা যেন হঠাৎ মিলিয়ে গেল। অহনা ফিসফিস করে বলল, আল্লাহ, অবশেষে শান্তি লাগছে। সে দ্রুত মেসেজে টাইপ করতে লাগলো, তুমি কেমন আছো? আমি এখনো তোমার অপেক্ষায় আছি। মেসেজটা পাঠিয়ে দিল, তারপর ফোনটা বুকে চেপে ধরে চোখ বন্ধ করলো। মনে হচ্ছিল আজ হয়তো আবার তার সেই হারিয়ে যাওয়া ভালোবাসার সাথে যোগাযোগ হবে। কিন্তু ঘরে কোণে দাঁড়িয়ে থাকা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে হঠাৎ একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি আজও অন্য কারোর জন্য এতখানি ব্যাকুল, অথচ আমার নিজের স্বামী হয়তো ঠিক পাশের ঘরেই বসে আছে। এরই মাঝে মেসেজে টুং করে শব্দ হলো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? মিকের মেসেজ পড়েই যেন অহনার বুকটা ধুপ করে উঠল। হাত থেকে ফোনটা খসে পড়ে যাবে ভেবে দ্রুত হাতে
ধরে স্ক্রিন উঁচু করে দেখে। আমি ভালো নেই। তুমি এতদিন কোথায় ছিলে? কিছুক্ষণ থেমে মেসেজ এলো। আমি একটা বিপদে পড়েছিলাম, তাই তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। আমার জীবনেও একটা দুর্ঘটনা হয়ে গেছে, আর এরপর একটা দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে। আমার বিয়ে হয়ে গেছে। ছেলেটার চোখ কাঁচা হয়ে উঠল। হারিয়ে যাওয়া হাওয়ার মতো সব কিছু একসাথে ঠিকমতো জমল না। তিনি দ্রুত লিখে উঠল। কিভাবে? তুমি কি বলছো? কেন জানাওনি? তুমি কি ঠিক বলছো? কিভাবে বলবো? তোমাকে তো পাচ্ছিলাম না। আমি পরে তোমার সবটা বলবো, এখন কথা বলতে পারছি না। তুমি যদি একবার বলতে, তুমি কি আমাকে আর ভালোবাসো না? আমি তো ভালোবাসি তোমায়। আমি তোমায় ভালোবাসি। আমি ছেলেটাকে ডিভোর্স দিয়ে দিব। থাকো, আমি ফিরে আসব। আমি চাই তুমি আমার জীবনে ফিরে এসো। অনা মেসেজটা দুবার পড়ে আবার পড়ল। মনে হচ্ছিল পৃথিবীটা যেন চলমান ট্রেন থামিয়ে রেখেছে। আশার সাথে ভয়, শান্তির সাথে অস্থিরতা সবই মিশে গেছে। সে হাত কাঁপিয়ে ফোন রেখে বেডের পাড়ে দাঁড়িয়ে থাকলো। মনে মনে গুনগুন করছিল, আল্লাহ ও যেন ভালো থাকে, যেন ঠিকমতো ফিরে আসে। ঠিক তখনই দরজার ওপাশ থেকে হালকা শব্দ হলো, কেউ চাবি ঘোরানোর আওয়াজ। অহনা ততক্ষণে ফোনটা তাড়াতাড়ি বালিশের তলায় ঢুকিয়ে দিল আর ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে দাঁড়িয়ে আছে আরিয়ান। তার চোখে মুখে সেই একই অচেনা মুরগির ঠোঁটের মতো নীরব এক অনুভূতি। অভিমান আর অচেনা দায়িত্ব মিশে আছে। তুমি এখানে কেন? আরিয়ান কিছু বলল না, শুধু ধীরে ধীরে দরজাটা বন্ধ করে এক পদক্ষেপ এগিয়ে এলো। তার চোখে থাকা অজানা প্রশ্নগুলোই যেন বাতাসে ঝুলে রইল। রাত নীরব। ঘরের এক কোণে নরম আলো জ্বলছে। বিছানার পাশে বসে অহনা হতাশ চোখে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। কে একটা জানতে চাই তার কণ্ঠে কৌতূহল আর এক ফোঁটা মিষ্টি ঠাট্টা মিশে আছে। আমি বলবো না কেন? ওর কথা বললে আপনি রেগে যাবেন। রাগ? তুমি কি ভেবে এরকম বলছো? সরাসরি বললেই তো আমার কৌতূহল মিটবে। নীরবতা পেরিয়ে সে বলল, ও একটু শান্ত, মধুর, ভিন্ন এক ধরনের সরলতা আছে ওর মধ্যে। কথা পাতলেই মনে হয় জীবনটা কিছুটা সহজ। আমি ওর কথাতেই মুগ্ধ। আরে ঠিক কেমন? গোল মাথা, হরিণী চোখ, না তুমি বলছো সরল? সরল বলেছি, কিন্তু ওর হাসি ধরা কঠিন। মাঝে মাঝে খুনসুটি করে। আমার মনে হয় সারাদিন ওর সাথে খুনসুটি করি। তখন তো তুমি আমাকে বললে তুই ওকে ভালোবাসো। হ্যাঁ আপু, ভালোবাসি। কাজে আপনাকে আর চিন্তা করার দরকার নেই। আমি আপনাকে কষ্ট দেব না। তুমি কি ভেবেছিলে আমি সহজে মেনে নিব? তুমি কি ভেবেছো আমি আমার প্রেমিককে ভুলে যাব? রাত গভীর, বাইরে ঝিঝি পোকার ডাক, চারপাশ নিস্তব্ধ। রিসেপশনে ক্লান্তি শেষে অহনা আর আরিয়ান নিজেদের ঘরে এসে বসেছে। দুজনই একে অপরের মুখোমুখি, কিন্তু চোখাচোখি করছে না ঠিক মতো। কিছুক্ষণ নীরবতা থাকার পর আরিয়ান নরম গলায় বলল, আপনি তো বললেন না আপনার প্রেমিক কেমন? অহনা ভুরকুচকে একদম সোজা হয়ে বসলো। ঠোঁটের কোণে একরাশ অভিমান জমে আছে। তার কথা জানার কোনো দরকার নেই তোমার। একদিন সরাসরি তাকে দেখিয়ে দেব তোমায়, তখন দেখতে কেমন নিজেই বুঝে নেবে। আরিয়ান হালকা হাসলো, অথচ তার চোখের ভেতর একটু ব্যথা জ্বলে উঠল। সে নিচু স্বরে বলল, অহনা চুপ। খুব ভালোবাসেন তাকে, তাই না? শুধু দৃষ্টি নামিয়ে আনলো বিছানার চাদরের দিকে। খুব বেশি, নিজের থেকেও বেশি। হ্যাঁ, সে আমার সব কিছু। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। কয়েক সেকেন্ড যেন সময় থেমে গেল। বাইরের বাতাসে জানালার পর্দা উড়ে হালকা শব্দ তুলছে। তারপর হঠাৎ অহনা প্রসঙ্গ ঘুরিয়ে দিল, তুমি তো ছোটবেলায় খুব দুষ্ট ছিলে। আমি দুষ্ট না, একেবারে চোরাবালি। আম্মু প্রতিদিন বকা দিতেন। তাহলে তো মনে হয় এখনো তেমনই আছো। আপনি যে আমাকে ভালোভাবে চেনেনই না আপু। ধীরে ধীরে কথোপকথন হালকা রসিকতায় পরিণত হলো। আগে যে নীরবতায় ঘর ভরে ছিল, সেটা মিলিয়ে গিয়ে তাদের মাঝে ছোটখাটো একটা গল্পের আসর জমে উঠল। কখন যে দুজন একে অপরের কথা শুনতে শুনতে আধো ঘুমে ঢলে পড়ল, কেউ খেয়ালই করলো না। অহনা মাথার পাশে বালিশে ভর্তি ঘুমিয়ে আছে। আরিয়ানও আধো চোখ বন্ধ করে শান্ত নিঃশ্বাস ফেলছে। বাইরের চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে এসে দুজনের মুখে পড়ে এক অদ্ভুত শান্তির ছবি এঁকে দিল। সকালবেলা সূর্যের নরম আলো জানালা দিয়ে ঢুকেছে। অহনা চোখ খুলে দেখল
আরিয়ান তার পাশে ঘুমিয়ে আছে, হাতও লাগালো না। প্রথমে একটা মুহূর্ত থমকে গেল। এই শান্তি, এই দৃশ্য কেমন যেন অচেনা ভালো লাগা জাগাচ্ছে। ধীরে ধীরে সে আরিয়ানের কাছ থেকে সরে আসলো, তার হাত সরিয়ে বালিশের পাশে রেখে উঠে দাঁড়ালো। ফ্রেশ হয়ে ঘর ছেড়ে মায়ের কাছে গেল। মায়ের হাতে নাস্তার প্রস্তুতি, ভাজা ডিম, পরোটা আর চা, ঘর ভরে সুগন্ধ। কাজের মেয়ে সাহায্য করছে, অহনা চুপচাপ কিছুটা হেল্প করতে লাগলো। পরোটা সাজাতে সাহায্য করছে, চা আনার সময় মৃদু হেসে মায়ের দিকে তাকাচ্ছে। তারপর কাজিনদের দিকে চোখ গেল। কাজিনরা হাসি খুশি হয়ে বসে আছে। একজন কাজিন বলল, আপু, তোমার জামাইকে তো দেখলেই মনে হয় প্রেমে পড়ে যাই। তাই নাকি? যদি পারিস প্রেম করে নে তো। তখন তো তুমিই জেলাস হবে। আমি জেলাস হব কেন? আমার তো বয়ফ্রেন্ড আছে। ঠিক আছে আপু, চান্স নেই, কি বলো? কিছুক্ষণ টুকটাক কথাবার্তাও চলল। তারা ডিম ভাজি খেতে খেতে হেসে খেলছে। আরিয়ানও চলে আসলো। অহনা মাঝে মাঝে আরিয়ানের দিকে নজর দিচ্ছে, মনে মনে ভাবছে আজকাল ওরা পাশে থাকা, কিন্তু নিজের মনে স্থায়ী কেমন যেন দুশ্চিন্তা আছে। কাজিনরা নাস্তা খেতে খেতে আরিয়ানের দিকে চোখ রাখছে। একজন হাসতে হাসতে বলল, ভাই, দেখছি তো আপনার বিয়ের পরও চোখ কেমন ঝলমল করছে। প্রেমে পড়েছেন মনে হচ্ছে। না না, এমন কিছু নয়, শুধু ভীষণ ব্যস্ত ছিলাম। ব্যস্ত? আমরা দেখছি আপু রুম থেকে বেরোতে না পারলেও আপনি এখনোই চুপচাপ থাকতে পারছেন না। ওরা অনেক কথা বলছে। আপু, আপনার জামাইকে একটু খেলতে দিন, মনে হলেও মজা করতে জানে। খেলতে মানে কি? দেখলে বুঝবেন। আপু, তোমার জামাইয়ের সাথে মজা করি, তোমার রাগ লাগবে না? তোমার রাগ লাগবে কি? আমি রেগে যাব কেন? আমার তো নিজের বয়ফ্রেন্ড আছে। কাজিনরা হেসে উঠে বলল, ঠিক আছে আপু, তবে ভাইয়ের সাথে একটু মজা করতে দাও। তারা নানানভাবে হাসি আড্ডায় মেতে সকালের নাস্তা করলো। আরিয়ান কিছুক্ষণ আগে ফোনটা রুমে ফেলে বাইরে চলে গেছে। অহনা তার প্রেমিককে মেসেজ পাঠাচ্ছে। তখন হঠাৎ আরিয়ানের ফোনে বারবার শব্দ হচ্ছে। অহনা ফোন হাতে নিয়ে দেখল। অহনা একটু চমকে ওঠে। সে ফোনের স্ক্রিনে কিছু দেখতে পায়। একটু অবাক হয়ে সে ফোনটা ধরে তাকায়। মুহূর্তটা কিছুটা থমকে যায়। অথচ অহনা হালকা একটা হাসি দিয়ে ফোনটা রাখে বেরিয়ে যায়। তারপর শীতল মেজাজে রুম থেকে বেরিয়ে যায়। সকালবেলা নাস্তার পর অহনা রুম থেকে নেমে আসে। মা রান্নাঘরে ব্যস্ত, টেবিলে নাস্তার পর কিছু জিনিস গোছাচ্ছে। অহনা তার কাছে এসে ধীরে ধীরে বসে। মা তাকিয়ে থাকেন। মা, আমি সাহায্য করি তো? হ্যাঁ, তুই একটু সাহায্য কর, তবে একটা কথা বলবো অহনা। কি মা? তোর কি এখনো ওই ছেলেটার সাথে সম্পর্ক আছে? দেখ, বিয়ে হয়ে গেছে যখন, এভাবে চিন্তা করে মন খারাপ করা ঠিক হয় না। এখন থেকে বিয়েটা মেনে নে, সংসারটা গুছিয়ে চলার চেষ্টা কর। অহনা মায়ের কথায় কিছুটা চিন্তিত হলো, কণ্ঠে ধৈর্য রেখে উত্তর দিল, ঠিক আছে মা, আমি মেনে নেব বিয়েটা। মা এবার আরও অনেক কিছু বোঝাতে শুরু করলেন। শুনিস অহনা, সংসার মানে শুধু দুজনের মজা নয়, দায়িত্ব, সম্মান এবং ভালোবাসা সব মিলে এক হয়ে এগোতে হয়। তোমার জামাইকে বোঝার চেষ্টা করো, তার ভালো মন্দ দুটোই স্বীকার করো। একে অপরকে সমঝোতার মাধ্যমে ঘরটা সুন্দর করে গড়ে তুলতে হবে। হ্যাঁ মা, আমি বুঝেছি, আমি চেষ্টা করব। আর হ্যাঁ, ছোট ছোট বিষয়গুলো নিয়ে রাগ করো না, কথা শোনো, বোঝার চেষ্টা করো, নিজের দৃষ্টিকোণও জানাও, যাতে সম্পর্ক শক্ত হয়। অহনা আমার কথাগুলো মন স্থির করে শুনছে, মনে মনে ভাবছে, হ্যাঁ, এখন এই পরিস্থিতি মেনে চলাই সবচেয়ে ভালো। ঠিক আছে মা, আমি সব মন দিয়ে চেষ্টা করব। মা সন্তুষ্ট হলেন এবং দুজন একে অপরের হাসি দিয়ে তাকালো এবং দুজনেই একে অপরের হাসির দিকে তাকালো। এরপর মা রান্নাঘরের কাজ সামলাতে থাকলেন আর অহনা কাজে হাত লাগালো। টেবিল গোছানো, কফি আনানো, ছোট কাজগুলো করে অহনা মনে মনে ভাবছে, বিয়ে হয়েছে আর এখন সব কিছু মেনে নিতে হবে। তবে হৃদয়ে প্রেমের স্মৃতি থাকলেও সংসার ঠিকমতো চালাতে হবে। বিকেলে অহনা আর আরিয়ানদের বাড়ি পৌঁছালো। আরিয়ানের মা তাদের দেখে এগিয়ে গেল। তারপর হাসি মুখে বলল, ভালো হয়েছে তোমরা চলে এসেছো, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। অহনা আর আরিয়ান তাদের রুমে চলে গেল। আরিয়ান ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে ঢুকে পড়ল।
অহনা রুমে ঢুকে তার শাড়ি চেঞ্জ করতে লাগলো। হঠাৎ বাথরুমের দরজা খুলে গেল। আরিয়ান কিছুটা থমকে গেল। এই রূপে সে অহনাকে আজ প্রথম দেখছে। একদম মোহনীয় লাগছে তাকে। তার পরনে শাড়ি নেই, শুধু পেটিকোট আর ব্লাউজ পরা। শাড়ি চেঞ্জ করতে যাচ্ছিল। আরিয়ান দমাটকে দাঁড়িয়ে রইল। অহনা তাকে দেখে বলল, দাঁড়িয়ে আছো কেন? এইদিকে এগিয়ে আসো। আমি শাড়িটা পরতে পারছি না, আমাকে একটু হেল্প করো। আরিয়ানের বুকের মধ্যে ধকধক করছে। সে কখনো কোনো মেয়ের এত কাছে আসেনি। তারপর যে অবস্থায় দাঁড়িয়ে আছে, নিজেকে কন্ট্রোল করা মুশকিল আরিয়ানের জন্য। সে বারবার ঢোক গিলছে। কী করবে ভেবে পাচ্ছে না। তার কি এখানে থাকা উচিত নাকি এখান থেকে চলে যাওয়া উচিত? সে ধীরে পায়ে সামনের দিকে এগোলো। তারপর অহনার সামনে গিয়ে দাঁড়ালো। অহনা শাড়ি কুচি দিচ্ছিল। আরিয়ান কাছে আসতেই সে বলল, কুচিটা একটু ধরো তো আরিয়ান। আসলে আপু আমি তো কখনো এসব কাজ করিনি। তো করনি কি হয়েছে? আগে তো তুমি বিয়েও করনি, এখন যেহেতু বউ আছে তাহলে এখন এসব করতেই হবে। আরিয়ান বেশ অনেকটাই অবাক হলো। অহনা তো তাকে স্বামী হিসাবে মানে না, তাহলে আজ হঠাৎ এমন করে কথা বলছে কেন? তার তো প্রেমিক আছে। আরিয়ান জিভ দিয়ে ঠোঁট ভিজালো। তার গলা শুকিয়ে যাচ্ছে। সে আস্তে করে অহনার সামনে বসে পড়ল। তারপর কুচিগুলো ঠিক করতে লাগলো। অহনা আরিয়ানের দিকে তাকালো। বেচারার মুখ কেমন শুকিয়ে গেছে। সে আরিয়ানকে আরেকটু জ্বালাতে বলল, শাড়িটা গুজে দাও আরিয়ান। আরিয়ান আরেকটু কেঁপে উঠল। তার ভিতরটা কেমন যেন থরথর করে কাঁপছে। তার মনে হচ্ছে আরেকটু অহনার কাছে থাকলে সে নিজের কন্ট্রোল হারাবে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি করে নিন না আপু, আমি পারবো না। কেন পারবে না? তোমার গার্লফ্রেন্ড রাগ করবে নাকি? তেমন কিছু না আপু। তাহলে কেমন কিছু? আসলে আমি আপনাকে বোঝাতে পারছি না আপু। এত বোঝার দরকার নেই, যা বলছি তাই করো। আরিয়ান আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর কাঁপা কাঁপা হাত অহনার পেটের কাছে নিল। সে আস্তে করে শাড়িটা গুজে দিতে লাগলো। আরিয়ানের স্পর্শে অহনার শরীরে কম্পন শুরু হলো। সে দু হাত দিয়ে শাড়ি খামচে ধরল। শাড়ি গুজা হতেই আরিয়ান উঠে দাঁড়ালো। অহনা আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ানের বুকের মধ্যে ধুকপুক করছে। সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। অহনা আরিয়ানকে জড়িয়ে ধরে বলল, আরিয়ান, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি কি সিদ্ধান্ত? আমি অতীত ভুলে তোমার সাথে বর্তমান শুরু করতে চাই। কি? আপনি কি বলছেন? এটা কখনো হতে পারে না। আর তাছাড়া আপনি তো আমাকে মানেন না। আমিও একটা মেয়েকে ভালোবাসি, তাহলে এসবের কি দরকার? যে সেসব কথা ভুলে যাও আরিয়ান। অতীতকে ধরে কখনো বাঁচা যায় না। আমাদের উচিত অতীত ভুলে বর্তমান নিয়ে শুরু করা। চেষ্টা করো, তুমি পারবে। কখনোই না, সব কিছু ভুলে যেতে পারবো না। আমি তাকে খুব ভালোবাসি। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি তোমার স্ত্রী। আমি আমার অধিকার পেতে চাই। এটা কখনোই সম্ভব নয় আপু। আমি তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসি। আমরা তো কেউ বিয়েটা নিজেদের ইচ্ছেই করিনি, বাধ্য হয়ে আমাদের বিয়েটা করতে হয়েছে। তাহলে এখন এসব কথা আসছে কোথা থেকে? শোনো আরিয়ান, বেশি কথা বাড়িও না। আমি স্ত্রীর অধিকার চাই। আপনি কিন্তু বেশি বেশি করছেন আপু। আমি মোটেও বেশি বেশি করছি না আরিয়ান। আমি শুধু আমার অধিকার বুঝে নিতে চাই। এখন তুমি কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। আমি তো আপনাকে বলেই দিলাম আপু, এটা কখনো হবে না। অহনা এবার ভীষণ রেগে গেল। সে আরিয়ানকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। তারপর তার ঠোঁট কামড়ে কিস করতে শুরু করলো। আরিয়ান হতবাক হয়ে গেল। এগুলো কি হচ্ছে? অহনা এখানেই থেমে নেই। সে আরিয়ানকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর তার উপরে উঠে বসে তারপর তার বুকে চুমু খেতে লাগলো। আরিয়ান একের পর এক অবাক হয়ে যাচ্ছে। সে যেন কথা বলতেই ভুলে গেছে। সব কিছু এত দ্রুত ঘটছে, তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সে অহনাকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। অহনা তার বুকে কামড়ে ধরল। আরিয়ান আহ করে উঠল। অহনা তার গলায় মুখ ডুবিয়ে দিল। তারপর ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আরিয়ানের এবার ভীষণ রাগ হলো। সে অহনাকে ধাক্কা দিয়ে বিছানার একপাশে ফেলে দিল। তারপর রাগী কণ্ঠে বলল, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন আপু। আমি আপনার থেকে এটা মোটেও আশা করিনি। তুমি কি আশা করলে না করলে তাতে আমার কিছুই যায় আসে না। আমি আমার অধিকারটুকু বুঝে নিতে জানি।
আরিয়ান কিছু না বলে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। অহনা যে এত তাড়াতাড়ি নিজেকে বদলে ফেলবে সে ভাবতেই পারেনি। সকালে তো সে তাকে মেনে নিচ্ছিল না, হঠাৎ তার কাছে আসতে যাচ্ছে, ব্যাপারটা তার কাছে কেমন সন্দেহজনক লাগছে। কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। রাতে অহনা তার প্রেমিককে মেসেজ দিল। কি ব্যাপার, আমাকে ভুলে গেছো নাকি? তোমাকে কি ভুলে থাকা যায়? কেন ভুলে থাকা যাবে না কেন? আমার মধ্যে কি এমন আছে যে আমাকে মনে রাখতে হবে? তোমার মধ্যে কি আছে তা আমি জানি না, কিন্তু তোমাকে ছাড়া আমার অস্তিত্ব কিচ্ছু নেই। আমি শুধু এইটুকুই জানি, আমি তোমাকে চাই। যদি কখনো এটা জানো যে আমি তোমাকে চাই না, তখন কি করবে? বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলবো। এভাবেই তাদের অনেক কথা হতে থাকলো। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। সবাই ডিনার খেতে বসেছে। সবাই যার যার মধ্যে টুকটাক কথা বলছে। আরিয়ান এখনও বাড়িতে আসেনি, হয়তো বন্ধুদের সাথে আড্ডা মারছে। আরিয়ানের মা অহনাকে বলল, অহনা, মা, আরিয়ান কোথায় গেছে তুমি জানো? না মা, আমাকে তো বলে যায়নি। ও আচ্ছা, তুমি খেতে বসো। সবাই খেতে বসলো। অহনা মনে মনে আরিয়ানের অপেক্ষা করছে, কিন্তু আরিয়ান এখনও আসছে না। তারা খেতে খেতে টুকটাক গল্প করছে, আর কথার মাঝে সদর দরজা দিয়ে ঢুকলো আরিয়ান আর তার পাশে একটা মেয়ে। সবার খাওয়া প্রায় শেষের দিক হয়ে গেছিল। ওদের দেখতেই সবাই দাঁড়িয়ে গেল। আরিয়ানের পাশে মেয়েটা দেখতেই অহনা চমকে উঠল। সিয়া, এটা তো তার ফুফাতো বোন, সে এখানে কি করছে? আরিয়ানের বাবা দাঁড়িয়ে বলল, তুমি এই বাড়িতে প্রবেশ করছো কোন সাহসে? আয়ান থমকে গেল। সে এখন কি উত্তর দিবে? সে তো বিয়ে না করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল। বাবা মায়ের মান সম্মানের কথা ভাবিনি। আরিয়ানের বাবার রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? তুমি এখানে কি করছো? তোমাকে এই বাড়িতে ঢোকার সাহস কে দিল? আসলে বাবা, আমি খবরদার আমাকে বাবা বলবে না। তোমার মতো কুলাঙ্গার ছেলের বাবা আমি হতে চাই না, যে নিজের বাবার মান সম্মান নষ্ট করে দেয়। তেমন ছেলে আমার দরকার নেই। তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। বাবা, আমি বিয়ে করেছি। আরিয়ানের বাবা কিছুটা চমকে উঠল। তার ছেলে তার মান সম্মান নষ্ট করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। এটা তার জন্য কতটা লজ্জার সেটা শুধু সেই জানতে পারছে। সে রাগে চিৎকার করে উঠল, বিয়ে করছো ভালো করছো, এখানে কি চাই? আমি কোথায় থাকবো বাবা? আমার তো থাকার কোনো জায়গা নেই। সেটা তোমার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। তোমার একবারও মনে হয়নি একটা মেয়ে বিয়ের আসরে তোমার জন্য অপেক্ষা করছে? তুমি তো সেই মেয়েটার কথা ভাবনি। তুমি নিজের কথা ভেবে বাড়ি ছেড়ে চলে গিয়েছো। তাহলে এখন এখানে তোমার কি প্রয়োজন? আমিও তো সেটাই ভাবছি বাবা। আমি তো আহানাকে বিয়ে করিনি। ও এখানে কি করছে? কারণ তুমি তাকে বিয়ে না করলেও আরিয়ান তাকে বিয়ে করছে। শুধুমাত্র আমার একটা কথাতেই সে আমার মান সম্মান বাঁচিয়েছে। তোমার মতো কুলাঙ্গার ছেলে নয় সে। এতক্ষণে সিয়া দাঁড়িয়ে সব কথা শুনছিল। এবার সে অহনার দিকে এগিয়ে আসলো। তারপর তাচ্ছিল ভরা কণ্ঠে বলল, বাহ, তোর বিয়ে ভাঙার জন্য এত কিছু করলাম, শেষ পর্যন্ত তুই এই বাড়িতে বউ হয়েই আসলি। অহনা একটু অবাক হলো। তার বিয়ে ভাঙার জন্য আবার সিয়া কি করেছে? মানে এসব তুমি কি বলছো আপু? হ্যাঁ, ঠিকই বলছি। আমি কখনোই চাইনি তোর এখানে বিয়ে হোক। তুই সব সময় আমার থেকে এগিয়ে থেকেছিস। আমি চাইছিলাম তোর থেকে উচ্চ বংশে বিয়ে করতে, সেজন্য আমি আয়নের সাথে সম্পর্ক করি। পরে জানতে পারলাম আয়নের সাথে তোর বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে। আমি সেজন্য আয়নের সাথে পালিয়ে গেলাম। কিন্তু দেখ তোর কি ভাগ্য, তুই যে এই বাড়ির বউ হয়েই গেলি। সে সিয়াকে বলল। অহনা এবার বিদ্রুপ করে হাসলো। তারপর বলল, ভালোই করেছো তুমি আপু। আমি আয়ানকে নিয়ে পালিয়ে না গেলে হয়তো আমার জীবনটা মূল্যহীন হয়ে যেত। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আয়ানকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য। ওদের সবার কথার মাঝে সেখানে আরিয়ান চলে আসলো। সে তার ভাইয়ের দিকে তাকালো। আয়ান আরিয়ানকে বলল, আরিয়ান ভাই আমার, বাবাকে একটু আমাকে ক্ষমা করতে বল না। তুই বিয়ে করবি না বাবাকে বুঝিয়ে বললেই পারতিস। এমনভাবে পালিয়ে গিয়ে মান সম্মান নষ্ট করার কি দরকার ছিল? বুঝতে পারছিস তোর জন্য বাবা কতটা হেনস্থার শিকার হতে পারত? আমি সবই বুঝতে পারছি ভাই। তখন আমার আবেগ কাজ করছিল। আমার মনে হচ্ছিল আমি শিয়াকে হারিয়ে ফেলবো, তাই এত বড় ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিতে বল ভাই।
আরিয়ান তার বাবার কাছে গেল, তারপর বলল, যা হবার তা হয়ে গেছে বাবা, ভাইয়াকে ক্ষমা করে দাও। তুমি এইসব কি বলছো আরিয়ান? এই বেয়াদবটাকে ক্ষমা করলে আমি নিজের কাছে শান্তি পাবো না। আসলে বাবা, ভুল তো সবাই করে, আর তোমার তো তেমন কোনো মান সম্মান নষ্ট হয়নি। আমি অহনা আপুকে বিয়েটা করে নিয়েছি, তুমি ভাইকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে ক্ষমা করে দিলাম। ওকে বলে দিস আমার চোখের সামনে যেন ঘুরঘুর না করে। এই বলে আরিয়ানের বাবা তার নিজের ঘরে চলে গেল। আরিয়ানের মা এতক্ষণ সব দেখছিলেন। এবার তিনি আয়ানের সামনে এগিয়ে আসলো, তারপর তাকে থাপ্পড় মেরে বলল, তোর লজ্জা করে না? তুই এখন বাড়িতে ফিরছিস? তুই কি করে পারলি তোর বাবার মান সম্মান ডুবাতে? আয়ান তার মাকে জড়িয়ে ধরল, তারপর কান্না ভেজা কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে মা, এবারের মতো আমাকে ক্ষমা করো। আরিয়ানের মা আয়ানকে সরিয়ে দিল, তারপর তিনি চোখ মুছতে মুছতে উপরে চলে গেলেন। সিয়ার কাছে এসব ঘটনা বিরক্ত লাগছে, সে মনে মনে বলল, এসব ন্যাকামি অসহ্য। আরিয়ান তার ভাইকে খেতে বসতে বলে নিজের টেবিলে বসে পড়ল। অহনা তাদেরকে খাবার বেড়ে দিতে লাগলো। আরিয়ান আর চোখে অহনার দিকে তাকালো। অহনা পুরো স্বাভাবিক আছে, মনে হচ্ছে যেন কিছুই ঘটেনি। আরিয়ান কথা বাড়ালো না, সে চুপচাপ খেতে লাগলো। খাবার শেষে ভাইকে রুমে যেতে বলে সেও উপরে চলে গেল। অহনা সব কিছু গুছিয়ে নিজেও চলে গেল। আরিয়ানের সামনে দাঁড়িয়ে বলল, কোথায় ছিলে তুমি এতক্ষণ? বন্ধুদের সাথে বাইরে। এত রাত পর্যন্ত তুমি বাইরে কি করো? বাইরে কি করি মানে? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিচ্ছিলে মানে কি? বউকে বাসায় রেখে তুমি এত রাত পর্যন্ত আড্ডা দিচ্ছ? প্লিজ আপু, আবার সেই বউ বউ নাটক শুরু করিয়েন না তো, আমাকে একটু ছেড়ে দেন। ছেড়ে দেন মানে কি আরিয়ান? আমি তোমার স্ত্রী, বারবার কেন ভুলে যাও? আমি তো আপনাকে বলেছি আপু, আমি আপনাকে কিছুতেই মানতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, আপনি বুঝেও কেন না বোঝার ভান করছেন? এত কিছু বোঝার সময় আমার নেই, আমি আমার অধিকার চাই। আপনি এ বাড়িতে আছেন, থাকছেন, খাচ্ছেন, আর কি চাই আপনার বলুন? আমি তোমার ভালোবাসা চাই। কখনো সম্ভব না, আমার মন প্রাণ সব একজনের। এ বলে আরিয়ান রেগে বাথরুমে চলে গেল। অহনা আয়েশ করে বিছানায় বসে পড়ল, অপেক্ষা করতে লাগলো আরিয়ানের বাথরুম থেকে আসার জন্য। আরিয়ান বাথরুম থেকে আসতেই তার কাছে গেল, তারপর আরিয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। তারপর আরিয়ানের উপর উঠে তাকে ধরে কিস করতে লাগলো সমান তালে। আরিয়ানের অবস্থা নাজেহাল হয়ে গেল। একটা মেয়ে এতটা কাছে এসে স্পর্শ করলে কোনো পুরুষ ঠিক থাকতে পারে? আরিয়ানও পারছে না, সে উত্তেজিত হয়ে পড়েছে, তার শরীরে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। অহনা থেমে থাকলো না, সে আরিয়ানের শার্ট খুলতে শুরু করলো। আরিয়ান এবার পড়ল মহাবিপাকে। অহনা আস্তে আস্তে আরিয়ানের পুরো শার্টটা খুলে ছুঁড়ে মারল ফ্লোরে। আরিয়ানের উদাম বুকে চুমু খেতে লাগলো। আরিয়ান অহনাকে সরিয়ে দিতে চেয়েও বলল, প্লিজ আপু, এরকম করবেন না। আমি তোমার স্ত্রী, আর একবার আপু বললে থাপ্পড় মেরে গাল লাল করে দেব। আরিয়ান শুকনো ঢোক গিলল, তারপর অহনাকে বলল, প্লিজ, আমার কিছু সময় প্রয়োজন। তো নাও সময়, তোমাকে বারণ করেছে কে? এভাবে কাছে আসলে সময় নেব কিভাবে? আমি তোমার কাছেই থাকবো, তুমি যেভাবে পারো সময় নাও, কিন্তু আমাকে দূরে সরাতে পারবে না। আরিয়ান একটা দীর্ঘশ্বাস পেল, তারপর অহনাকে একটু বোঝাতে চেয়ে বলল, প্লিজ আপু, আমাকে একটু সময় দিন, এভাবে কাছে আসা মোটেও ঠিক হচ্ছে না। আরিয়ান আপু বলার সাথে সাথে অহনা তার ঠোঁট কামড়ে ধরল, তারপর খুব রুডভাবে কিস করতে লাগলো। আরিয়ান হতবাক হয়ে গেল, সে ভাবতে পারেনি আপু বলার জন্য এরকম পদক্ষেপ নেবে। অহনা এক প্রকার কামড়ে কামড়ে কিস করছে। আরিয়ান এবার অহনাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, তারপর রাগী কণ্ঠে বলল, নিজের সীমা ছাড়িয়ে যাবেন না। আমি বারবার বলছি আমার সময় প্রয়োজন, বুঝতে পারছেন না আমার কথাগুলো? আমি 2 বছর ধরে একজনের সাথে রিলেশনে আছি, এখন কিভাবে হুট করে আমি আপনাকে মেনে নেব? আপনি নিজেও তো বলেছিলেন একজনের সাথে রিলেশনে আছেন। আপনার ভালোবাসা কি এতই সস্তা যে 2 দিন বিয়ে হতে না হতেই তাকে ভুলে গেলেন? খবরদার আরিয়ান, আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলবে না। আমি তাকে যথেষ্ট ভালোবাসি। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি কেমন ভালোবাসেন। 2 দিন বিয়ে হতে না হতে অন্য একজনের কাছে আসার জন্য পাগল হয়ে গেছেন, আবার বলছেন তাকে ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে ভালোবাসি।
তুমি বুঝতে পারবে না। তারপর অহনা রেগে এক পাশে গিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর আরিয়ানও শুয়ে পড়ল। দুজন দুপাশে নিস্তব্ধ হয়ে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। আরিয়ান আর চোখে তাকালো অহনার দিকে। অহনার উপরের দিকে তাকিয়ে আছে। আরিয়ান তার দিকে ঘুরে নম্র স্বরে বলল, সরি, আমার ওইভাবে বলা উচিত হয়নি। অহনা কিছু বলল না, পাশ ফিরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আরিয়ান ব্যস্ত হয়ে পড়ল তার প্রেমিকার সাথে মেসেজ করতে। এভাবে রাতের অনেকটা পার হয়ে গেল। একসময় এসেও ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়তেই অহনা পাশ ফিরে তাকালো। তারপর একটা মুচকি হাসি দিয়ে এসেও ঘুমিয়ে পড়ল। সকালটা অন্যরকম সুন্দর। আরিয়ান চোখ খুলে দেখল সে অহনার কাছে। সে তাড়াতাড়ি সরতে নিল। সে জানে অহনা দেখলে আবার কি ভাববে। সর্দি গিয়ে বাঁধল বিপত্তি। সে অহনার উপর হুমড়ি খেয়ে পড়ে গেল। হঠাৎ গায়ের উপর কিছু পড়ায় অহনা আটকে উঠল। চোখ খুলে দেখল তার উপর আরিয়ান। তার ঠোঁট আরিয়ানের ঠোঁটে শুয়ে আছে। আরিয়ান চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। তারপর ধরপড় করে উঠে বসলো আরিয়ান। তারপর বলল, সরি, আমি এসব করতে যাইনি। আসলে কিভাবে কি হয়ে গেল। সরি বলার কি আছে? তুমি তোমার বউকে চুমু খেয়েছো। আপনি ভুল বলছেন, আমি চুমু খাইনি। ঠোঁটে ঠোঁট লাগলে চুমু হয় না বুঝি? সেটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। হয়েছে তো, সেটাই বড় কথা। তোমার দেওয়া প্রথম চুমু, আমি মনে রাখবো। আরিয়ান লজ্জায় পড়ে গেছে। কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। যা করছে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে। তাই সে আর কোনো কথা না বাড়িয়ে বাথরুমে চলে গেল। ও যেতেই অহনা হেসে দিল। বেচারা ভীষণ লজ্জা পেয়েছে। ভার্সিটির বড় ক্যাম্পাস, মাঠে ছেলেরা আড্ডা দিচ্ছে, সবাই মিলে গল্প ঠাট্টা চলছে। হঠাৎ আরিয়ান এসে বসলো তাদের মাঝে। তবে আজ তার মুখে কোনো হাসি নেই, চোখে চিন্তার ছাপ। এই আরিয়ান কি করে? তোকে তো আজকাল একদম চুপ লাগে। হ্যাঁ, আগের মতো মজা করিস না কেন? খুব জ্বালায় পড়েছি রে। জ্বালা? কি হয়েছে আবার? অহনা মানে আমার স্ত্রী আমাকে মেনে নিতে চাইছে। ধীরে ধীরে সে আমাকে বুঝতে চাইছে, আর এখন স্ত্রীর অধিকারও চাইছে। বন্ধুরা একে অপরের দিকে তাকালো। কারো চোখে হাসি, কারো চোখে অবাক দৃষ্টি। আরে তাহলে তো ভালোই হলো। বিয়ে যেহেতু হয়ে গেছে, স্ত্রী যদি সংসার করতে চায়, তার চেয়ে ভালো আর কি হতে পারে? হ্যাঁ রে ভাই, তোর তো খুশি হওয়ার কথা। তোরা জানিস না আমার অবস্থা। আমার প্রেমিকা আছে, আমি তো ওকে ভালোবাসি। অহনাকে কিভাবে মেনে নেব? তারপর চারপাশে হাসি থেমে গেল। বন্ধুরা একটু চুপ করে রইল। আরিয়ান, একটা কথা বলি, জীবন সবসময় মনের মতো হয় না। বিয়ে হয়ে গেলে সংসারকে মানিয়ে নেওয়ার আসল। প্রেমিকা ভুলে যা, বউ নিয়ে সুখে সংসার কর। হ্যাঁ ভাই, প্রেম একদিন মুছে যাবে, কিন্তু সংসার যদি না সামলাতে পারিস তাহলে সারা জীবন আফসোস করতে হবে। আরিয়ান মাথা নিচু করে বসে রইল। ভেতরে দণ্ড। একদিকে প্রেমিকার প্রতি ভালোবাসা, অন্যদিকে অহনার ধীরে ধীরে এগিয়ে আসা। আরিয়ান ভাবল, আমি কি পারবো অহনার মতো একজন মেয়েকে? কি করে আমি ঠেলে দূরে রাখবো? নাকি প্রেমিকার জন্য সব ত্যাগ করব? মাঠের কোলাহল চলতে থাকলো। আরিয়ানের মন যেন আরও জটিল হয়ে পড়ল। মাঠের কোণে বন্ধুরা তখনও হাসি ঠাট্টায় ব্যস্ত। আরিয়ান নীরব বসেছিল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা নাম, তার প্রেমিকা। মুখটা ধক করে উঠল। দ্রুত উঠে সে বন্ধুদের থেকে একটু দূরে চলে গেল। গাছের পাশে দাঁড়িয়ে কলটা রিসিভ করলো। আরিয়ান, তুমি একবারও আমার খোঁজ নাও না কেন? আমি কি এতটাই অচেনা হয়ে গেছি তোমার কাছে? না রে, তুমি অচেনা না, তুমি তো আমার সব কিছু। কিন্তু পরিস্থিতি এমন, আমি কিছুই নিজের মতো করতে পারছি না। তাহলে তুমি কি সত্যিই আমাকে ভুলে যাবে? তোমার ওই স্ত্রীকে নিয়ে সুখে সংসার করবে? না, আমি তোকে ভালোবাসি, তুই ছাড়া আমার কিছুই নেই। কিন্তু ও আমার স্ত্রী। ধীরে ধীরে ও আমাকে মেনে নিতে চাইছে। আমি দ্বিধায় আছি, বুঝতে পারছি না কি করব। তোমাকে তো বলেছি আমাদের বিয়েটা কিভাবে হয়েছে। অপর প্রান্ত থেকে কিছুক্ষণ নীরবতা, শুধু নিঃশ্বাসের শব্দ ভেসে আসছিল। আরিয়ান, আমি শুধু চাই তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি আমাকে ছেড়ে যাবে না। আমি কখনো তোকে ছেড়ে যাব না। ঠিক তখনই দূর থেকে বন্ধুদের ডাকার শব্দ এলো। আরিয়ান, কি রে, এতক্ষণ ধরে ফোনে কার সাথে কথা বলছিস? আরিয়ান তাড়াতাড়ি ফোন কেটে দিল। ফোনটা শক্ত করে মুঠোয় চেপে ধরল। মনে হচ্ছিল বুকের ভেতর ঝড় বইছে। আরিয়ান ভাবল, কতদিন আমি এভাবে দুই দিক সামলাতে পারবো?
দুপুরবেলা রোদটা নরম হয়ে ঘরে ঢুকেছে। আরিয়ান ভার্সিটি থেকে একটু আগে ভাগে বাসায় ফিরে এলো। দরজায় ঢুকেই চোখ আটকে গেল। অহনা আজ শাড়ি পরে সাজগোজ করছে। সাধারণ সাজ হলো তার। ওর মুখটা গম্ভীর, যেন অন্যরকম একটা আভা ছড়াচ্ছে। আরিয়ানের মা রান্নাঘর থেকে বের হয়ে আসলেন। অহনা মা, তুমি আরিয়ানকে খাবারটা দিয়ে দাও, আমি আর একটু কাজ করি। অহনা মাথা নিচু করে শুধু আচ্ছা। রান্নাঘর থেকে খাবার নিয়ে এলো। ট্রে হাতে নিয়ে টেবিলের দিকে এগোলো। আরিয়ান বিস্মিত হয়ে তাকিয়ে রইল। এই কঠিন আত্মসম্মানী আপু আসলে কি তাকে খেতে দিবে? অহনা খাবার পরিবেশন করতে গিয়ে থেমে গেল। হঠাৎ এক চামচ ভাত তুলে সরাসরি আরিয়ানের দিকে এগিয়ে দিল। আপু আমি নিজেই খেতে পারবো, আপনি শুধু দিন। আমি যখন খাওয়াচ্ছি তখন চুপচাপ খেয়ে নাও। আরিয়ান এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল। মনের মধ্যে হাজারো খেলা। এই কি অহনার আদর, নাকি শুধু দায়িত্ববোধ? সে খানিকটা হাসি চেপে নিল। আপু আমি বলছি তো আমার একটু সময় দরকার। তো এখন কি আমি তোমাকে আদর করছি নাকি? আমি তো শুধু খাওয়াচ্ছি, অযথা কথা না বলে চুপচাপ খাও। আরিয়ান বাধ্য ছেলের মতো ঠোঁট বাঁকিয়ে অহনার হাতে তুলে দেওয়া ভাত মুখে নিল। চোখের কোণে দুষ্টু ঝিলিক খেলে গেল সামলালো। অহনার গম্ভীর দৃষ্টি তীক্ষ্ণ হয়ে তাকানোর আরও বেশি কিছু বলতে পারল না, কিন্তু অহনা খাইয়ে দিচ্ছে এটা ভেবে ভেতরে ভেতরে যেন এক অন্যরকম আবেশ জমে উঠল। তার প্রতিটা চামচে আরিয়ানের বুকের ভেতর ঢেউ তুলল। আপু আপনাকে অন্যরকম লাগছে। আপু বলতে নিষেধ করেছি। তবুও চোখাচুকি হয়ে গেল দুজনের। এক পাশে কঠিন অহনা, অন্য পাশে দুষ্টু নরম আরিয়ান। নীরবতার ফাঁকে হালকা উত্তাপ জমে উঠল। আরিয়ান বুঝে গেল এই ছোট্ট মুহূর্তটা আদর না হলেও তার জন্য অনেক বড় কিছু। অহনা ঠোঁট শক্ত করে রেখেছে, কিন্তু চোখের কোণে এক ফোঁটা নরম ঝিলিক চাপা পড়ে রইল। বিকেল নামছে, আকাশে মিষ্টি রোদ, হালকা বাতাস বইছে। বারান্দায় দাঁড়িয়ে অহনা কিছুক্ষণ চুপ করে আকাশ দেখছিল। তারপর হঠাৎ ঘরে ঢুকে আরিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। আমি আজ ঘুরতে যাব। আরিয়ান বই হাতে বসেছিল। হঠাৎ মাথা তুলে বিস্মিত চোখে তাকালো। আমি কি আপনাকে কখনো বারণ করেছি? আপনি তো চাইলে যেতেই পারেন। তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? আমি কেন? অন্য কাউকে নিয়ে যান না কেন? ড্রাইভার আছে, কাজিন আছে। অহনা এবার ঠোঁট চেপে এগিয়ে এলো, কড়া গলায় উত্তর দিল। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি তোমার স্ত্রী। সব কিছু দায়িত্ব তোমার। স্বামী খালি যদি ঘুরতে না নিয়ে যায় তবে কে নিয়ে যাবে? আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে গেল। ভেতর ভেতর বুকটা কেমন যেন কেঁপে উঠল। আপু এত কঠিন করে বলার কি দরকার? বেশি কথা বলো না। আমি যখন বলেছি তখন তোমাকেই আমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, রেডি হয়ে থাকবেন, আমি নিয়ে যাচ্ছি। অহনা তখনও কঠিন মুখে দাঁড়িয়ে আছে, তবে তার চোখের কোণে যেন লুকানো একটা নরমালও খেলে গেল। অহনা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা গুছিয়ে নিল। মুখে হালকা মেকআপ, ঠোঁটে মৃদু লিপস্টিক, কানে দুল। আজ যেন সে আলাদা এক রূপে ফুটে উঠেছে। সাজতে সাজতে তার মনে হচ্ছিল কেন জানি না আজ আরিয়ানকে দেখানোর ইচ্ছে করছে। ঘরে ঢুকেই আরিয়ানের চোখ আটকে গেল। সে এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারল না। বুকের ভেতর কেমন ধপধপ শুরু হয়ে গেল। অহনা ধীরে ধীরে আরিয়ানের কাছে এগিয়ে এলো। তার চোখে সেই স্বভাবসুলভ দৃঢ়তা, ঠোঁটে হালকা হাসি। আমাকে কেমন লাগছে বলো তো? আরিয়ান গলা শুকিয়ে কয়েকবার ঢুকিল। চোখ সরাতে চাইছে, কিন্তু পারছে না। যেন সামনে কোনো মায়াবী জাদু দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আমাকে কি বউ বউ লাগছে না? হ্যাঁ লাগছে। অহনা এক পা এগিয়ে আরও কাছে এলো। দৃষ্টি সরাসরি আরিয়ানের চোখে গেঁথে দিল। তোমার বউ লাগছে? আরিয়ান মাথা নিচু করে ফেল। ঠোঁটে অদ্ভুত লজ্জার ছাপ ফুটে উঠল। বুকের ভেতর তখনকার মতো মনে হচ্ছিল। আরিয়ান অন্যমনস্ক হয়ে বলল, হ্যাঁ আমার বউ লাগছে। অনার ঠোঁটের কোণে ছোট্ট একটা বিজয়ী হাসি খেলে গেল। কিছুক্ষণ পর তারা দুজনেই বের হলো। পার্কে ঢুকতেই হাওয়ার সঙ্গে মিশে গেল শাড়ির আঁচল, আর আরিয়ান চুপচাপ অহনার পেছনে হাঁটতে লাগলো। অহনা দারুণ ভঙ্গিতে হাঁটছে। আশেপাশে ছেলেরা এক ঝলক তাকিয়ে নিচ্ছে। এটা দেখে আরিয়ানের বুকের ভেতর হালকা ঈর্ষা দোল দিল। এভাবে তাকানোর কি আছে? অহনা তখনও অচেনা ভঙ্গিতে মিষ্টি হাসি ছড়িয়ে ঘুরছে, কিন্তু তার ভেতরে কোথাও যেন অদ্ভুত একটা কাঁপন। আমি কেন এত সুন্দর করে সাজলাম?
কেবল তোমার জন্যই। বিকেলে হালকা বাতাস পার্কের ঘাস উড়াতে লাগলো। সূর্য ধীরে ধীরে ঢলে যাচ্ছে, চারপাশে মায়া মধুর সুনীল আভা। অহনা আর আরিয়ান বাগানের একটা বেঞ্চে বসে আছে। দুজনের মুখে মিষ্টি ক্ষণিকের অচেনা কৌতুক। এখন যদি তোমার চোখের সামনে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে তখন তোমার কেমন লাগবে আরিয়ান? মানে কি বলতে চান আপনি? ধরো তুমি হঠাৎ করে তোমার প্রেমিকা চলে আসে, সে তোমার সামনে এসে দাঁড়ায়, তুমি কি করবে? আরিয়ান মুহূর্তেই কেঁপে উঠল, তারপর নির্দিষ্ট করে বলল, তখন আমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হব। অহনা আরিয়ানের চোখ ধরে ফেলল, তারপর হাঁটতে হাঁটতে বলল, চলো, একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? গেলেই দেখতে পাবে। আরিয়ান ঠোঁট নেড়ে হেসে দাঁড়ালো। অহনা তার ফোন বের করে আরিয়ানের সামনে দাঁড় করিয়ে দিল। আরিয়ান সেই মুহূর্তটা দাঁড়িয়ে রইল। অহনা ক্যামেরা ঠিকই বলল, এবার চোখ বন্ধ করো, তারপর খুলবে। আরিয়ান চোখ বন্ধ করে নিল। পেছন থেকে অহনা কাপড় দিয়ে চোখ বেঁধে দিল। আরিয়ান একটু রোমাঞ্চিত অনুভব করছে, কাকে দেখতে পাবে। এখন চোখ খুলো। আরিয়ান চোখ খুলে ফেলল। সামনে কেবল পার্কের খালি পথ, কিছু কাঁটাতারের ফুল, আর সব নিস্তব্ধ। কোনো মানুষের ভিড় নেই, কোনো অচেনা কেউ নেই। সে কিছুই দেখতে পেল না। অবাক হয়ে চারপাশে তাকালো। ঠিক তখনই তার পকেটে টুন করে মেসেজের শব্দ। ফোন হাতে তুলে কোনায় দেখা গেল স্ক্রিনে মেসেজ, আমি এখানেই আছি, তুমি আমাকে দেখতে পাবে না। আরিয়ান সরাসরি আশেপাশে তাকাতে লাগলো। দু একজন খাবার খাচ্ছে, কিছু ছেলে রিক্সা পার করছে, কিন্তু সেখানে কোনো পরিচিত চেহারা নেই। সে বুধ হয়ে ফোন মেসেজ টাইপ করতে চাইল, কিন্তু টুন করে আরেকটা নোটিফিকেশন এলো। এবার একটু কাবা কণ্ঠে লেখা, তুমি কি আসবে না? আরিয়ান দ্রুত মেসেজে লিখল, তুমি কোথায়? তারপর তাকিয়ে দেখলো। ঠিক তখনই অহনার ফোনটা টুং করে উঠল। অহনা শান্ত চেহারায় ফোনটা খুলে দেখল, তার স্ক্রিনে একই নাম, একই মেসেজ। আহা, ফোনে একই নাম, একই শব্দ। অহনা আঙ্গুল কপালে তুলে হাসল। সে ধীরে ধীরে আরিয়ানের কাঁধে হাত রাখল। আশেপাশে তাকানো বাদ দিয়ে নিজের সামনে দেখলেই তো খুঁজে পাবে। আরিয়ান চোখ বড় করে, তার চোখে হতভম্ব, হতাশা আর কৌতূহল একসাথে ঘনীভূত। সে দেখল অহনার হাতে থাকা ফোনে তার বন্ধু প্রেমিকার নামটি দেখা যাচ্ছে। মনে মনে তার হৃদয়টা কেমন যেন কপালে উঠে এলো। সে আবার মেসেজ দিল, কোথায় আছো? কেন দেখছি না? তুমি আসছো কি? আরও ভেবে চিন্তা করে ফিরে এসেছে নোটিফিকেশন। অহনার ফোনটা টুং করে উঠল। আরিয়ানের প্রেমিকার আবার মেসেজ দিল, তুমি কি পাবে না? আমি তোমার সামনে আছি। আরিয়ান এবার পুরোটা ভীষণ ভাবনায় পড়ে গেল। সে আশেপাশে তাকালো, তবু কেউ নেই। আবার সে অহনাকে ঘুরে দেখে। অহনার চোখ কেমন তীব্র, মুখে একটা অদ্ভুত শান্ত প্রশান্তি আর স্মিত হাসি। আপনি কি তাকে দেখছেন? আপনি কি জানেন ও আসবে? না, আমি তাকে দেখিনি। তুমি কি তাকে দেখতে পাচ্ছ না? মানে কি বলছেন? আমি তোমার প্রেমিকা। এক মুহূর্ত তার পৃথিবী থমকে গেল। বুকে দমকা উঠে এলো। কিছুই বিশ্বাস করতে পারছে না। সে মুখ খুলতে গিয়ে গলে শব্দ আটকে গেল। মনে হলো সব কিছু বাতাসে ভাসছে। তুমি কি বলছো? তুমি আমার প্রেমিকা? হ্যাঁ, আমি সে। তুমি যাকে এতদিন ধরে মনে মনে খুঁজে আসছো, আমি সে। আরিয়ান পকেট থেকে ফোনটা বের করে চালু করলো। ম্যাচগুলোর নম্বর সবই দেখে তার হাত কাঁপছে। সবটাই সত্যি। নাম বার্তাটা ওই নামই সেখানে আছে, কিন্তু অনেকটা বেশি কাঁপছে তার হৃদয়। তুমি কেন এটা করলে? আমি তো তোমাকে কখনো এমনভাবে বলিনি। তোমাকে আমি কিভাবে ঠিক বলি? আমি জানি তুমি অন্যের কথা বলছো। আমি জানি তোমার মনের মধ্যে পার্থক্য আছে। তবুও আমি চাইনি তুমি দূরে থাকো। আমি চাইতাম তুমি যখনই কারো কথা ভাববে, তোমার সামনে প্রথম যাকে দেখো সে আমি হই। তুমি বলেছো তুমি আমাকে মেনে নেবে না। তুমি বলেছিলে তুমি প্রেমিকাকে ভুলতে পারবে না। তাই আমি এক্সট্রা উপায় নিয়েছি। আমি সব জানার পরেও চুপ করে থেকেছি। পার্কটা একেবারে শূন্য মনে হলো। পাখিরা চুপ, বাতাসও যেন ঢেকে গেছে। আরিয়ান তার দিকে চেয়ে হাত দুটো কাঁপছে। তুমি এভাবে আমাকে পরীক্ষা করে? এটা কোনো পরীক্ষা নয় আরিয়ান। আমি তোমায় না জেনেই ভালোবেসেছিলাম। আমি যখন আমার প্রেমিককে মেসেজ দিয়ে যাচ্ছিলাম
তখন তোমার ফোনে বারবার টুং টাং আওয়াজ হচ্ছিল। আমি তখন তোমার ফোনটা হাতে নিই। তারপর যা দেখি, আমার তো পুরো পৃথিবী ঘুরে যায়। আমি সেখানে আমারই মেসেজগুলো দেখতে পাই। তখন আমি বুঝতে পারি আমার প্রেমিকার কেউ নয়, সেটা তুমি, যাকে আমি না দেখেই ভালোবেসেছিলাম। আরিয়ান হঠাৎই নীরব হয়ে গেল। কষ্ট ও কৃতজ্ঞতার মিশ্রিত অনুভূতি ফুটে উঠল। তার মনে হলো এই মেয়েটাই সে সারাক্ষণ হাতে নিয়েছিল। সে তার প্রতিটি দিন দেখেছে যে এত সাহস করেছে, সে নিজেই এমন একটি জল সিদ্ধান্ত নিল। আমি তোমাকে ভুল বুঝেছি। আমি ভেবেছিলাম তুমি তোমার প্রেমিককে ভুলে গেছো। আমি বুঝতেই পারিনি তুমি তাকে এতটা গভীরভাবে ভালোবাসো। এটা কেবল আমার কাছে গোপন, কিন্তু না, তুমি এতটা গভীর। তুমি বলেছো তুমি অন্যকে ভালোবাসো, আমি জানি। আমি এটার জন্য তোমাকে টেনে ধরিনি। আমি কেবল চাইতাম তুমি বোঝো। তুমি কি চাইছো আমি থাকি, না তুমি আগের স্মৃতিকে আটকে থাকতে চাও? আমি চাই হৃদয়ের সিদ্ধান্তটা তুমি নিজে নাও। আরিয়ান কিছুক্ষণ নীরব থাকলো। তার ভেতরে একটা বড় রদবদল চলছে। সে হাত বাড়ালো, অহনাকে ধীরে ধীরে আলতো করে জড়িয়ে ধরলো। আমি আজ বুঝেছি তুমি যে আমার পাশে আছো সেটা আমার জন্য বড় পাওয়া। আমরা সব ভুলে শুরু করব। আমি চেষ্টা করে দেখব। আমি তোমাকে কষ্ট দেব না। আমি তোমাকে খুব ভালোবাসি। ঠিক আছে, আমরা আবার নতুন করে শুরু করব। পার্কের আলো দ্রুত মিলান হয়ে এলো। যাদের প্রথম দেখা অস্থিরভাবে দেখতে লাগলো। দুজন দাঁড়ালো। এক মুহূর্তেও ছিল তাদের জীবনে বদলে দেওয়ার মতো। সেই মুহূর্তে অহনা আর আরিয়ান দুজনেই বুঝলো ভবিষ্যৎ কি আনে তা জানেনি, কিন্তু আজকের সন্ধ্যাটা তাদের কাছে এক নতুন চুক্তি, এক নতুন শুরুর নীরব প্রতিজ্ঞা নিয়ে এসেছে। আরিয়ান অহনা যখন তাদের কথায় ব্যস্ত, তখনই পাশ থেকে একটা কণ্ঠ শোনা গেল। কি ভাই, কেমন লাগলো সারপ্রাইজ? আরিয়ান তৎক্ষণাৎ পিছনে তাকালো। নিজের ভাইকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভীষণ অবাক হলো। তার ভাই এখানে কি করছে? এখানে থাকার কথা নয়। পাশে তাকিয়ে দেখলো অহনা মিটমিট করে হাসছে। সে কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। সে আয়ানের দিকে তাকিয়ে বলল, ভাই তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। অবাক হলি নাকি? তুমি এখানে কিভাবে? তোর সারপ্রাইজ তো আমি আর অহনা দুজন মিলেই দিয়েছি। কি, সেটা কিভাবে সম্ভব? তুমি সব আগে থেকে জানতে? হ্যাঁ জানতাম। অহনা আমাকে সবটাই বলেছিল। বিয়ের আগের রাতে ফোন দিয়ে আমাকে বলেছিল সে একটা ছেলেকে ভালোবাসে। ছেলেটার ফোন নম্বরও দিয়েছিল আমাকে। নাম্বার দেখে তো আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম। সেটা তোর নাম্বার ছিল? কি বলছো ভাই? তুমি আমাকে বলনি কেন এসব? আমি তো জানতামও না আমি কার সাথে কথা বলি। তুমি অন্তত আমাকে বলতে পারতে। বলিনি তো কি হয়েছে, বিয়ের ব্যবস্থা তো করে দিয়েছি। মানে এসব কি বলছো? তুমি কিভাবে বিয়ের ব্যবস্থা করলে? তুমি তো পালিয়ে যাওয়ার কারণে এই বিয়ে হলো। ধুর বোকা, আমি তো ইচ্ছে করেই পালিয়ে গিয়েছিলাম যাতে তোর সাথে অহনার বিয়েটা হয়। আর আমাকে পালাতে কে সাহায্য করেছিল জানিস? কে সাহায্য করেছিল? আমি করেছিলাম। পিছনে তাকাতেই আরিয়ান স্তব্ধ হয়ে গেল। তার পিছনে তার বাবা দাঁড়িয়ে আছে। এটা কি থেকে কি হচ্ছে মাথায় কিছুই ঢুকছে না। এটা কিভাবে সম্ভব? তার ভাই পালিয়ে যাওয়াতে তো তার বাবা একদম ভেঙে পড়েছিল। সে তো তার বাবার মান সম্মান বাঁচাতেই বিয়ে করেছে। তাহলে এখন এইসব কি শুনছে? সে কিছুই বুঝতে পারছে না। শোন আরিয়ান, আয়ান আমাকে আগেই বলেছিল তুমি একটা মেয়েকে পছন্দ করো, কিন্তু তুমি তাকে না দেখেই নাকি ভালোবাসো। তারপর হঠাৎ আয়ানের বিয়ের আগের দিন যখন আয়ান আমাকে জানালো অহনাই সেই মেয়ে, তখন আমি আর আয়ান চিন্তা করলাম কি করা যায়। তখন আয়ান অনেক ভেবেচিন্তে আমাকে বলল ও পালিয়ে গেলেই তোকে বিয়েতে রাজি করানো সম্ভব হবে। আমিও ভেবে দেখলাম এটা সঠিক হবে। আমি আমার বন্ধুকে আগেই ফোন দিয়ে সব কিছু জানিয়ে দিলাম। তিনিও মেয়ের খুশির জন্য রাজি হয়ে গেল। তাহলে যে ভাই শিয়াকে বিয়ে করলো তুমি মেনে নিতে চাচ্ছিলে না? হ্যাঁ এটা ঠিক, আমার সিয়াকে পছন্দ নয়, কিন্তু আয়ান ওকে ভালোবাসে, তাই আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছি। আরিয়ান যেন এবার আরও বেশি অবাক হলো। আজ মনে হয় তার অবাক হওয়ার দিন। একটার পর একটা সারপ্রাইজ পাচ্ছে সে। বিকাল থেকে যা ঘটনা ঘটছে ওর সাথে, সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। আরিয়ান হেসে তার বাপ ভাইকে ধন্যবাদ জানালো। তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ দেব আমার জানা নেই। তোমরা আমার জন্য এতটা করেছো আমি ভাবতেই পারছি না, কিন্তু আমাকে সবটা জানালেই পারতে। তোকে যদি আগেই জানিয়ে দিতাম সব,
তাহলে আজকে কি এত বড় সারপ্রাইজ পেতি তুই? অহনা মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে। তাকে আয়ান বলেছিল সে বিয়েটা করবে না। সে তখন এটাই ভেবেছিল হয়তো তার বিয়েটা ভেঙে যাবে, কিন্তু যখন সে দেখলো তার বিয়েটা হলো, তখন অহনা ভেবেছে আয়ন হয়তো তার সাথে মিথ্যা কথা বলেছে। কিন্তু পরে দেখতে পেল তার আরিয়ানের সাথে বিয়ে হয়েছে। যেহেতু সে রিলেশনে ছিল তাই সে আরিয়ানকেও মানাতে পারছিল না। কিন্তু তাদের বাড়িতে আরিয়ানের ফোনে তার এসএমএসগুলো দেখে সে শিওর হয় যে তার প্রেমিক। তখন থেকেই সে আরিয়ানের প্রতি দুর্বল হতে শুরু করে। সে তো আরিয়ানকে আগে থেকেই ভালোবাসতো। সত্যটা জানার পরে ভালোবাসা আরও গভীর হয়ে গেল। সে আয়নের সাথে মিলে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করলো। অনেকটাই রাত হয়ে গেছে, সবাই গল্প করতে করতে বাড়িতে চলে গেল। ডিনার করে যে যার রুমে চলে গেল। রুমে ঢুকতেই আরিয়ান পেছন থেকে অহনাকে জড়িয়ে ধরল। তার কানে কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, কি ব্যাপার ম্যাডাম, আদর লাগবে না আজ? না, লাগবে না। কেন ম্যাডাম, এই কয়দিন তো আদর আদর করে আমার মাথা খেলেন, এখন কেন লাগবে না? লাগবে না কারণ এই কয়দিন তুমি আমাকে পাত্তাই দাওনি। এবার তুমি দেখবে পাত্তা না পেলে কেমন লাগে। এমন করবেন না প্লিজ, আমি আদরের অভাবে শুকিয়ে মরে যাব। থুর, কি যাতা বলছো? একদম ঠিক বলছি ম্যাডাম, এতদিন এত সুন্দর একটা মেয়ের পাশে শুয়ে তাকে কিছু করতে পারিনি, শুধুমাত্র প্রেমিকা আছে বলে। আজ যখন জানতে পারছি সেই সুন্দরী মেয়েটাই আমার বউ, তাহলে কিভাবে আদর না করে থাকি বলুন তো? এটাই তোমার শাস্তি আরিয়ান। আমাকে এত দিন কষ্ট দিয়েছো, এখন দেখো কেমন লাগে। কোনো দেখা দেখি নাই, আমার আদর লাগবে এখনই। এই বলে আরিয়ান অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কিস করতে থাকলো অহনার ঠোঁটে। অহনাকে আরেকটু কাছে এনে চেপে ধরলো। অহনা শাড়ির ভিতর দিয়ে হাত দিয়ে দিল কোমরে, সেখানে হালকা স্লাইড করতে লাগলো। আস্তে আস্তে সে ঠোঁট থেকে গলায় নেমে আসলো। অহনার শাড়ির আঁচলটা কাঁধ থেকে ফেলে দিল, তারপর চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো। অহনা দিশেহারা হয়ে গেল। এমনিতেই তার প্রেমিক পুরুষ, তার উপর স্বামী। সে কিভাবে নিজেকে কন্ট্রোল করে রাখবে? অহনাও পারল না নিজের কন্ট্রোল করতে। সেও আরিয়ানের সাথে তাল মিলাতে লাগলো। ডুবে যেতে লাগলো ভালোবাসার সাগরে। একে অন্যের মাঝে মত্ত হয়ে গেল। একটা সুন্দর রাতের সাক্ষী হলো তার দুজন। আজ সকালে অন্যদিনের মতোই আরিয়ান রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। মুখে যেন এক অদ্ভুত আলো, চোখে অদ্ভুত ঝিলিক। হেঁটে যাওয়ার ভঙ্গি সম্পূর্ণ আলাদা, যেন মাটি ছুঁয়ে হাঁটছে না, উড়ে যাচ্ছে। ক্যাম্পাসে ঢুকতেই ওর বন্ধুরা খেয়াল করলো আরিয়ানের চেহারা আজ অন্যরকম। সবাই জটলা বেঁধে দাঁড়িয়ে গেল। বন্ধুরা হাসতে হাসতে বলল, কিরে আরিয়ান, তুই আজ এত খুশি খুশি কেন? মুখের হাসি থামতে চাচ্ছে না তো? একজন বন্ধু চোখ দিল। হ্যাঁ রে, তোর চেহারা দেখে তো মনে হচ্ছে জীবনে প্রথম প্রেমে পড়েছিস, নাকি অন্য কিছু? আরিয়ান ঠোঁটে দুষ্টু হাসি এনে গম্ভীর ভঙ্গিতে বলল, জানিস, আমি আজ জীবনের সব থেকে বেশি খুশি হয়েছি। মানে কি হয়েছে এমন যে তুই এত খুশি? আরিয়ান গভীর নিঃশ্বাস নিয়ে থেমে থেমে বলল, আমি যার সাথে এতদিন প্রেম করতাম, যে মেয়েটার জন্য রাত জেগে গান লিখেছি, যে মেয়েটাকে না দেখেই ভালোবেসেছি, জানিস তো সেই মেয়েটাকে? সবাই কৌতূহলী হয়ে তাকিয়ে রইল। আরিয়ান হেসে চোখ মাটির দিকে নামিয়ে আস্তে আস্তে বলল, সে আর কেউ না, সে আমার বউ অহনা। মুহূর্তের মধ্যে চারপাশে নিস্তব্ধতা নেমে এলো, যেন সবাই কথাটা বিশ্বাসই করতে পারছিল না। তারপর হঠাৎ করে বন্ধুরা একসাথে চিৎকার করে উঠল, কি বলিস দোষ, তোর প্রেমিকা তোর বউ? হ্যাঁ রে, ওই অহনা আমার বউ। ওর সাথে না দেখে প্রেম করতাম, আমি জানতামই না আমার যে অজানা প্রেমিকার জন্য এতদিন হৃদয় কাঁদত, সেই মানুষটাই আমার বউ হবে। গতকাল জানতে পারলাম, আর তখনই মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ। বন্ধুরা তো অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তারপর হই হই করে হাসতে হাসতে আরিয়ানকে জড়িয়ে ধরল। দোস্ত, তোর ভালোবাসা সত্যিই পূর্ণতা পেল। সিনেমার মতো স্টোরি তোকে দিয়েছে আল্লাহ। দোস্ত, তুই এত লেজেন্ড হয়ে গেছিস। প্রেমিকা আর বউ একই মানুষ, এটা শুধু ভাগ্যবানের কপালে জোটে। আরিয়ান হেসে ওদের সব আলিঙ্গন নিল, বুক ভরে সুখের নিঃশ্বাস পেল। আজকের দিনে পৃথিবীর কোনো কিছুর সাথে ওর এই আনন্দের তুলনা নেই। আজকের দিনে
পৃথিবীর কোনো কিছুর সাথেই ওর এই আনন্দের তুলনা চলে না। রান্নাঘরে গরম বাষ্পে দুজন দাঁড়িয়ে আছে, হাঁড়ি চুলার উপরে নাড়ছে। কড়াইতে তত্তর করে মশলার গন্ধ। সিয়া কেমন চুপ করে আছে, চোখে একটু জেদ, কাঁধে সামান্য একটু কটু ভঙ্গি। সিয়া হাসি মুখে টেনে তার শাড়ি ধরেছে। অহনা কড়া চোখে সিয়ার দিকে তাকিয়ে বলল, তুই আমাকে পছন্দ কেন করিস না? তুই তো আমার মামাতো বোন ঠিক, কিন্তু সবাই তোকে বেশি ভালোবাসে, তোর সৌন্দর্যের প্রশংসা করে, সেটা আমার একদম সহ্য হয় না। তোর জন্য সবাই আমাকে ছোট করে। সে আরও কিছু বলতে চাইল, কিন্তু অহনার কণ্ঠ আরও শক্ত হয়ে উঠল। পাত্র থেকে চামচ তুলে সেদিনের ভাবটা ঝালিয়ে বলল, এটাকে ছোট করা বলে না। তুই ছোটবেলা থেকেই আমার পেছনে লাগছিস, আমাকে সহ্য করতে পারতিসই না। সব কিছু নিজের করে আমাকে দোষ দিতি, এটা সবার চোখে পড়তো। সবাই তোকে দোষ দিত, আমার সাথে তুলনা করত। তুই নিজে দোষী, কারণ তুই নিজেই এই কথা বলার পর খুঁজে দিয়েছিস। তুই যদি আমার পেছনে না লাগতি তাহলে কেউ তোকে কিছুই বলতো না কখনো। শিয়ার মুখে এসে মিশ্র অনুভূতি, লজ্জা, আঘাত, একসঙ্গে একটু অনুশোচনাও। চুলার লক টেনে স্নিগ্ধভাবে উত্তর দেওয়ার বদলে সে চুপ করে পেঁয়াজ কাটা থামিয়ে দিল। রান্নাঘরে শব্দগুলো হঠাৎ খুব বেশি করে শোনা গেল। পাত্রের ভেতর থেকে ধোঁয়া উঠে এসে যেন কথাগুলোকে ঠান্ডা করে দিচ্ছে, কিন্তু ঘরে থাকা বাকি গন্ধগুলো, চারপাশের বাতাসে ওদের পুরনো মুহূর্তগুলো সব এখন এক বিশাল উত্তপ্ত নীরবতা তৈরি করছে। রাতের নরম আলো ঘরের কোণে ছড়িয়ে পড়েছে। অহনা এক পাশে হালকা বেনারসি শাড়ি পরেছে, সোনালি সুতো গায়ে পড়ে যেন মুগ্ধ হয়ে গেছে। চুলগুলো বাঁধা, কিন্তু একটু ঢেউ খেলে কাঁধে এসে পড়েছে। দরজা ধীরে ধীরে বন্ধ হলো। আরিয়ান ভেতর এসে থেমে গেল, হাতে ফুলের গাজরা নিয়ে। আরিয়ান ধীরে ধীরে গাজরাটা নিচে নামিয়ে আনলো। তোমাকে খুব সুন্দর লাগছে। অহনা একটু তাকিয়ে বলল, কেন, আগে কি সুন্দর লাগতো না? আরিয়ান টেনে হাসলো, চোখের মায়া, কণ্ঠে সোজা সত্য। সব সময় সুন্দর লাগতো, কিন্তু আগে চোখ দিয়ে দেখতাম না তোমার দিকে, তখন ভালো করে তাকাতাম না। সে ধীরে ধীরে অহনার কাঁধে ছুঁল, তারপর হাতে থাকা গাজরাটা যেন নিয়ে চুলের উপর ঠিক করে দিল। গাজরার সুবাস বাতাসে মিশে গেল। অহনার কাঁধে হালকা কম্পন, চোখে অল্পই লজ্জা। আরিয়ান সামনে এসে এক পলক ঘুরে দাঁড়ালো, কণ্ঠে আরও নরম করে বলল, এখন তুমি আমার ভালোবাসার মানুষ। এখন থেকে তোমাকে মন ভরে দেখব, প্রতিটা ক্ষণ তোমাকেই দেখব। অহনা মুখটা সামান্য নামিয়ে কিছু বলতে গেল, কিন্তু ওর চোখের কথা একটা মিশ্র হাসি, অপ্রকাশিত উষ্ণতা, গাজরার হালকা স্পর্শ ওদের দুজনের মধ্যে এক নীরবতা উপলব্ধি জাগিয়ে দিল। পুরনো অজানা অনুভূতিগুলো এখন নাম করে আসছে, নামতে নামতে, আর রাতটা শান্তি নিয়ে ওদের পেছনে লেপে পড়েছে। আরিয়ান মুগ্ধ হয়ে অহনার দিকে তাকিয়ে রইল। অহনা ও মায়াভরা চোখে তাকালো আরিয়ানের দিকে। দুজনের চোখে চোখে মিলন হলো। আস্তে আস্তে দুজনের ঠোঁট এক হয়ে গেল, একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো। এক ভালোবাসাময় রাত কাটালো তারা। আর কিছু আপনাদের জানতে হবে না। আপনাদের কি শরম লাগে না অন্যের বাসরের গল্প শুনতে? এতই যদি শুনতে মন চাই তাহলে নিজে বিয়ে করে ফেলুন। তো দর্শক, আজকের গল্পটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর অপেক্ষা করুন পরবর্তী ভালোবাসার গল্পের জন্য। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।